আমি মনীষা রয়েছি স্টুডিওর এ প্রান্তে আপনার সঙ্গে আর সঙ্গে নিয়ে রেখেছি আজ এমন একজন ডায়েটিশিয়ান স্পেশালিস্টকে যাকে আপনারা চেনেন পেটুক ডায়েটিশিয়ান বলে। মানে এমন কিছু খাবার উনি দেন না যে খাবারটা নিজে খান না এবং যে খাবারে স্বাদ খারাপ। আপনি জানেন যে আমি নিজে যথেষ্ট ভোজন রসিক, কাজেই আমার অনুষ্ঠানে আমি এমন কোনো ডায়েটিশিয়ানকে অ্যালাউই করব না যিনি বলবেন সেদ্ধ খেতে হবে, যিনি বলবেন বিরিয়ানি খাওয়া যাবে না, যিনি বলবেন খাসির মাংস চলবে না। কাজেই এসব চলবে না। সবই খাবো কিন্তু সুস্থ থাকবো। এমনই একজন ডায়েটিশিয়ান রয়েছেন আমাদের সঙ্গে যিনি খুব বিধিনিষেধের মধ্যে না বেঁধেও অনেক কিছু নিয়ম মানিয়ে নেন। নবারুণা গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। এই গরমে কি খেলে সুস্থ থাকবেন? এটাই আজকের বিষয়। আপনার জন্য নবারুণা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। প্রথমেই যে প্রশ্নটা দিয়ে শুরু করব। প্রচণ্ড গরম পড়েছে এবং আমরা আস্তে, আস্তে থাইরয়েড, আস্তে, আস্তে পিসিওডি এগুলোর যারা আক্রান্ত রোগী তাদের নিয়েও কথা বলব। তবে তার আগে যে প্রশ্নটা ১ম করে নেব, এই যে প্রচণ্ড গরম, আ রোদের তাপ এবং দেখতে পাচ্ছি যে বৃষ্টি হবে, হবে করেও হচ্ছে না। এরকম একটা বিট্রেয়াল পরিস্থিতি আমাদের পরিবেশও আমাদের সঙ্গে বিট্রে করছে। কি খেলে শরীরকে জল শূন্যতার হাত থেকে রক্ষা করতে পারবো? শরীরকে ডিহাইড্রেটেড হওয়া থেকে বাঁচাতে পারবো কি খেলে? প্রথমত হচ্ছে হাইড্রেশন এর জন্য আমরা শুধুমাত্র তো মানে জলের তো একটা অবশ্যই গুরুত্ব অপরিসীম। তাছাড়াও যেগুলো লিকুইড পোরশন আমরা নিয়মিত খেয়ে থাকি, যেরকম ধরুন অনেকে আজকাল গ্রিন টি খেতে অভ্যস্ত। তো চিনি ছাড়া গ্রিন টি, ডাবের জল, এখনের জন্য যে সিজনাল ফ্রুটস আছে, ফল আছে, তরমুজ বা ফ্রুটি এই টাইপের জিনিসগুলো মানে এই টাইপের ফলগুলো। তার সাথে সবজির মধ্যে যেরকম জলজ সবজি, লাউ, চাল কুমড়ো, ঝিঙে মানে আমরা যদি দেখি যে প্রকৃতি কিন্তু একদম সিজন মাফিক বা মরশুম মাফিকই কিন্তু সবজি বা ফল উৎপাদন করে। আমাদের সিজনে যে জিনিসগুলোর মানে দরকার হয় বা রিকোয়ারমেন্ট হয় সেগুলোকে প্রোভাইড করার জন্য বা ব্যালেন্স করার জন্য। তো আমরা যদি দেখি যে সিজনাল যে সবজিগুলো যেরকম এখন দেখবেন ঝিঙে বা লাউ ইত্যাদি এখনের সবজি হিসেবে আমরা কিন্তু খেতে পছন্দ করি বা ওঠে বাজারে। এই সময়টাতে যত সবুজ শাকসবজি খাওয়া যাবে, যত জলীয় সবজি খাওয়া যাবে, হালকা পাতলা খাওয়া যাবে এবং ফলের মধ্যেও তাই। আ তরমুজের মধ্যে মানে ফাইবারের সঙ্গে, সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে জল হয়। জল থাকে, সেখান থেকে আমরা হাইড্রেশন পাই এবং তার সাথে কিন্তু শুধুমাত্র ফল, সবজি এগুলোর উপর ফোকাস করলেও হবে না। একদম নিপাট শুদ্ধ, বিশুদ্ধ জলের উপরও ফোকাস করতে হবে। যেটা শুধু তেষ্টা পেলে খেলেও হবে না। নিয়ম করে একদম খেতে হবে। অন্তত দিনে ২.৫ থেকে ৩ লিটার জল বা যারা ঘামছে বেশি তাদের ক্ষেত্রে কিন্তু ওআরএস বা কখনো ডাবের জল এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ১ম এই চা কফির দিকে যাব কারণ আপনি গ্রিন টি খাওয়ার কথা একবার বললেন। হুম। এই যে আমরা শুনি যে গরমকালে বেশি চা কফি খাওয়া ভালো নয়। তো এই যে এতটা গরম, এখানে কি আমরা চা কফি খাবো নাকি চা কফির বিকল্প কোনো পানীয়তে ভরসা রাখবো? চা কফির ক্ষেত্রে গ্রিন টি কিছু, কিছু ক্ষেত্রে হাইড্রেশন এ হেল্প করে। চিনি ছাড়া যদি আমি খাচ্ছি বা তার মধ্যে যদি কোন রকম আমি হার্বস ইউস করছি, যেরকম মিন্ট হতে পারে, লেমন গ্রাস হুম। হতে পারে। লেমন গ্রাস অনেক সময় ডিহাইড্রেশন করায় যদি আমি অতিরিক্ত খাচ্ছি। বাট ফর ফ্লেভার ইস গুড। আর কফি আমি খুব একটা রেকমেন্ড করি না গরমকালে। কারণ কফিতে ডিহাইড্রেশন হবেই হবে। তো আচ্ছা। কফি একদমই রেকমেন্ডেড নয়। বা অনেকে যেটা হয় এই সময় আ মানে এই যে ঠান্ডা পানীয়র ক্ষেত্রে কোল্ড কফি অনেকে প্রেফার মানে খেতে পছন্দ হুম। করে। তো কোল্ড কফিটা তো কখনোই রেকমেন্ডেড নয়। প্রচন্ড রকমভাবে সুগার থাকে। আর কফি থেকে ডিহাইড্রেশন হয়। তার জায়গায় আমি অনেকে বলে যে আমার ঠান্ডার সময় এরকম একটা কিছু পানীয় খেতে ভাল লাগবে যেটা আমাকে স্বস্তি দেবে, টেস্ট দেবে, কমফোর্ট হুম। দেবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি যেটা অনেককে বলি যে লেবুর জল হতে পারে। বা আমি একটুখানি পুদিনা পাতা, তরমুজের একটু ক্রাশ করে তার মধ্যে একটুখানি সোডা এড করে কারণ তরমুজের একটা মিষ্টত্ব নরমালি থাকছে। তার মধ্যে আমি একটু পুদিনা পাতা দিলাম, একটুখানি চাট মসলা সামান্য একটু দিলাম, একটু সোডা দিলাম। তো ফিজি যে ড্রিংকটা হচ্ছে যে কমফোর্ট টা আমরা খুঁজি যে একটু ফিজি হলে ভালো হবে। মানে আমি বলব যে কোন রকম ওই কার্বোনেটেড সুগারি বেভারেজ খাওয়ার থেকে বা ড্রিংক গুলো খাওয়ার থেকে যেগুলো কোল্ড ড্রিংকস তার থেকে যদি আমি এই টাইপের জিনিসগুলোতে শিফট করে যাই, সেটা আমার জন্য নিজের জন্য খুব কমফোর্টিং এবং ভালো ফুলফিলিং এবং তার সাথে এটা কিন্তু নিউট্রিয়েন্ট ও প্রদান করছে। এরকম নয় যে এটা ক্ষতি করছে। সকালবেলা উঠে মধু লেবুর জল, এটা কি সত্যিই ওজন কমাতে সাহায্য করে? নাকি এর কোনো অন্য বিকল্প আছে? আ লেবুটা বলা হয় অনেক সময় যে লিভার এনজাইম গুলোকে অ্যাক্টিভেট করতে হেল্প করে। তো আমাদের যখন লিভার ভালো কাজ করে, তখন দেখা যায় আমাদের ওয়েট যেটা হয়, মেটাবলিজম যেটা হয় সেটা প্রপারলি কাজ করে।
কিন্তু মধু লেবুর জলটা একদমই প্রপার নয় বা একদমই উচিত নয় খাওয়াটা। কোনোভাবেই উচিত নয়। ইভেন দেখা গেছে যে অনেক মানে দীর্ঘকালীন যারা কিনা মধু লেবুর জল খাচ্ছে, বিশেষ করে গরম জল এটা খেয়ে থাকে, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ইসোফেগাল এরিয়ায় কখনো, কখনো প্রবলেম হয়। কারণ আমার স্টমাক অ্যাসিডিক ডেফিনিটলি। কিন্তু আমার গলা থেকে যে ইসোফেগাস এরিয়াটা সেটা তো অ্যাসিডিক নয়। তো আমি রোজ অ্যাসিডিক একটা ১ম এ দিচ্ছি। সেখান থেকে কিন্তু আমার গার্ড বা গ্যাস্ট্রো হুম। ইসোফেগাল অ্যাসিড রিফ্লাক্স এর একটা প্রবণতা দেখা যায় বহুদিন খাওয়ার জন্য। এটা ১ মাস, ২ মাস, ৬ মাসের ব্যাপার নয়। বহুদিন ধরে যারা এই রুটিনটা ফলো করছে তাদের জন্য অনেক সময় দেখা যায় এটা হচ্ছে। তো ওয়েট লস এর জন্য আর সবথেকে বড় কথা মধু তো একটা ক্যালোরি প্রোভাইড করছেই। মধু একটা সুগারের সাবস্টিটিউট, হুম, ন্যাচারাল হুম, সুগার, একদম হুম, প্রকৃতি মায়া থেকে আসা একটা হুম, সুগার। হুম। তো সেটা তো কখনো ওয়েট ম্যানেজমেন্ট এ হেল্পফুল নয়। মধু উপকারী, কিন্তু সেটা ক্যালোরিও দিচ্ছে। গুড় উপকারী হতে পারে, কিন্তু সেটা ক্যালোরি দিচ্ছে। কখনোই কিন্তু সেটা ওয়েট ম্যানেজমেন্ট এর জন্য উপকারী না, মানে অ্যাপ্লিকেবল নয়। তাহলে এটার বিকল্প কি হতে পারে? সকালে উঠে কি খেলে ওজন নিয়ে আর ভাবতে হবে না? এটাই হচ্ছে সবথেকে বড় কথা যে সকালে উঠে যেটা অনেকেই ফোকাস করে যে সকালে উঠে অনেকে জিরে ভেজানো জল খায় বা মৌরির জল খাচ্ছে। গরমকালে যেরকম আমি সবাইকে বলি যে মৌরি, জিরে আর পুদিনা পাতা ভিজিয়ে জল খাওয়ার জন্য। একে হচ্ছে ভেতর থেকে ঠান্ডাও করে, অ্যাজ ওয়েল অ্যাজ গরমের সময় যেটা হয় না যে আমাদের দেখবেন গরমের সময় প্রচন্ড রকম ইন্ডাইজেশন, ব্লটিং, গ্যাস এই জিনিসগুলো হয়ই। মানে প্রত্যেকে আমরা কম বেশি ফেস করি এগুলো। তো সেগুলো তো অনেকটা রিলিফ দেয় এই সকালবেলা এই মর্নিং হ্যাবিটটা। কিন্তু কেউ মানে যদি মৌরি, জিরে, পুদিনা পাতা। পুদিনা পাতা ব্যাস একদম আর কিচ্ছু দিতে হবে না। এইটুকুই মানে ভিজিয়ে যদি খাচ্ছে এনাফ। আর আরেকটা জিনিস হচ্ছে সবার ধারণা যেটা হয় যে সকালবেলা এই ড্রিংকটা আমি খেলাম তো আমার ওয়েট লস শুরু হবে। কোনোদিনও কক্ষনো হবে না। ওয়েট লস পুরোপুরি ওভারঅল ব্যালেন্স এর উপর ডিপেন্ড করে থাকে। কখনোই শুধুমাত্র একটা ড্রিংক, একটা মিল, একটা ফুড তার উপর ডিপেন্ডেন্ট নয়। আর এই যে সকালবেলা উঠে যে ড্রিংকটা খাওয়ার কথা আপনি বলছেন হুম। বারবার, এইটা মানুষ খাবে কিভাবে? মানে সারারাত ভিজিয়ে তারপর সকালে উঠে ফুটিয়ে একদম। না অন্যভাবে? ফোটাতে হবে না। সারারাত ভেজানো থাকছে। এখন যেহেতু মোটামুটি ওয়েদার টেম্পারেচার গরম থাকছে তো সারারাত ভেজানোর পরেই সেটা কিন্তু ইনফিউজড হয়ে যায় পুরোপুরি জলে। তারপরে ছেঁকে নিয়ে খেয়ে নেবে। বেশ। ফোন আছে দেখে নেব লিসনার কে আছেন, কি বলছেন? হ্যালো, নমস্কার মনীষাদি। নমস্কার। আমি শঙ্কর বাগ বলছি মহাশাট, হুগলি থেকে। বলুন আপনার প্রশ্ন বলুন। দিদিকে নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের বাড়িতে এরকম ৭০-৮০ বছরের লোক আছে, তাদের জন্য যারা বয়স্ক, হয়তো খুব একটা ঠান্ডা জিনিস খেতে পারে না, অনেক সময় গলা বসে যায়। তাদের জন্য মানে অনেক সময় গ্যাস অম্বলের ধাপ আছে, একটু কিছু খেলেই হজম হয় না। তাদের জন্য গরমে কি, কি খাওয়া যাবে একটু বললে ভালো হয়। নমস্কার। আছে আ আ গরমে কি, কি খেলে সুবিধে হয়? এটাই হচ্ছে প্রশ্ন। বলুন। গ্যাস অম্বলের ধাত আছে বাড়ির লোকজনের। ওকে। গরমে কি, কি খেলে আ উপকার হবে? প্রথমত দেখতে হবে যে যদি বাড়ির লোকজনের এটা থেকে থাকে, তাহলে দেখতে হবে যে খাওয়ারের মানে রন্ধন প্রণালীর মধ্যে কি, কি ইউজ হচ্ছে। হুম, প্রাথমিকভাবে গরমকাল মানে আমি সবসময় মানে সাজেস্ট করি যে আমি এটাকে মানে খাবারের রান্নাটাকে কখনোই মানে একদম সাদামাটা তো অবশ্যই থাকবে, কিন্তু সেটা কখনো স্বাদবিহীন হবে না। হুম, ফোড়ন দিয়ে বা ফ্লেভারফুল রান্না যেরকম হয় সেটা হবে। যেরকম আমি একটা খুব সিম্পল যদি আইডিয়া দিই যে আমরা তো বাড়িতে লাউ বড়ি রান্না করি। হুম। তো লাউ বড়ির মধ্যে আমি হয়তো একটুখানি মৌরি ভাজা উপর থেকে ছড়িয়ে দিলাম। তো সেটা ফ্লেভারফুল হলো, কিন্তু মসলাদার হলো না। অনেক সময় অনেকেই করে যে মাছের ঝোল বা বিভিন্ন রকম রান্না পেঁয়াজ, রসুন কষিয়ে রান্না করে বা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ হয়। এই জিনিসগুলো ১ম এই বাদ দিতে হবে। যখনই গরমকালে রান্না হবে, আমি সামান্য ফোড়ন দিয়ে রান্না বা ফ্লেভারফুল যেগুলো হয়, মানে আমি যেগুলো রান্নাতে ফ্লেভার ইউজ করি সেগুলো আমি করতেই পারি। কিন্তু পেঁয়াজ, রসুনের ব্যবহার মানে বিশেষ করে কষিয়ে রান্না করা, সেটার ব্যবহার, লঙ্কার গুঁড়োর ব্যবহার বা ইভেন লঙ্কার অতিরিক্ত ব্যবহারটা কমাতে হবে। এটা প্রাথমিক ব্যাপার। তারপরে হচ্ছে খাওয়ারের সময়। এটা খুব জরুরি। খাবারের সময় আসবো। তবে কেটে একটি প্রশ্ন না করলেই নয় যে লঙ্কার প্রসঙ্গ এসছে। হুম। আমরা যারা ঝাল খাই না তারা একেবারেই লঙ্কা খাই না। কিন্তু এরকম অনেকেই আছেন যারা ঝাল খান, পছন্দ করেন। এই গরমে কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা নাকি কিছুই নয়? কিছুই নয় বলব না। মোটামুটি ব্যালেন্স করার জন্য গোলমরিচ, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার বীজটা খুব ফেলে দিলে ভালো হয়। শুকনো লঙ্কা তো একদমই নয়। তবে ফোড়নের জন্য ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাকিটা হচ্ছে গোলমরিচ, কাঁচা লঙ্কা এইগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আদার ঝাল চলতে পারে। আদার আদাটাও কিন্তু পেট গরম করে। হুম। আমরা যেটা ভাবি যে আদা অ্যাকচুয়ালি আমাদের হজমে সাহায্য করে। কিন্তু যখন আমরা অতিরিক্ত আদা দিয়ে কোনো রান্না করব বা অতিরিক্ত আদা যখন আমরা খাবো তখন কিন্তু আমাদের আদা পেট গরম করায়। তাই প্রত্যেকটা জিনিসের পরিমিত ব্যবহার খুব গুরুত্বপূর্ণ।
বেশ। যে প্রশ্নটা এরপর করব যে একটা হেলদি ব্রেকফাস্ট আমরা এখন জানি যে ব্রেকফাস্ট মানেই হয় ওটস বা মুসলি কিংবা আমরা জানি যে ব্রেকফাস্ট মানেই একটা যুগান্তকারী কিছু সিরিয়াল ফুড খেতে হবে। বাঙালির আদর্শ ব্রেকফাস্ট ওজন কমানোর জন্য কি হওয়া উচিত? প্রথমত হচ্ছে শুধুমাত্র ওজন কমানোর জন্য আমি ব্রেকফাস্টে ফোকাস করব না। ব্রেকফাস্টে সবসময়ের জন্য ৩ টে জিনিস গুরুত্বপূর্ণভাবে থাকবেই থাকবে। একটা একটা হচ্ছে প্রোটিন পোরশন, দ্বিতীয় হচ্ছে ফাইবার পোরশন, তৃতীয় হচ্ছে জলীয় পোরশন। এবার আমরা যে ব্রেকফাস্টগুলো খেয়ে থাকি ওটস বা মুসলি, তাতে কিন্তু প্রোটিন পোরশন সেরকমভাবে মানে প্রধান উপাদান হিসেবে থাকে না। তার থেকে আমি যদি একদম বেশি করে আমি ইভেন এমনও হতে পারে যে ২ টো ডিম সেদ্ধ, একটু বেশি করে ফল এবং তার সাথে হয়তো আমি একটা কোনো জলীয় ডাবের জল বা কিছু একটা খেতে পারি। সেটাও প্রপার ব্রেকফাস্ট হতে পারে। তার সাথে সিডস বা নাটস যেটা হয় একটুখানি ভেজানো হুম, বাদাম বা ফ্ল্যাক্স সিড, পাম্পকিন সিড যেগুলো কিনা উপকারী আমাদের জন্য। সবার জন্যই কম বেশি হুম, উপকারী। এটা এমন নয় মানে সিডস নিয়ে কথা উঠলেই আগে আসে মহিলাদের স্বাস্থ্য নিয়ে। কিন্তু এই সিডস গুলো কিন্তু প্রত্যেকের জন্যই অ্যাপ্লিকেবল। শুধুমাত্র মহিলাদের জন্য নয়। তো এই টাইপের জিনিসগুলো ব্রেকফাস্টের জন্য অনেক বেশি উপকারী। এবার আসি হচ্ছে যে ওটস, মুসলি অনেক সময় আমি দেখেছি আমার ইভেন অনেক পেশেন্টদের মধ্যে থেকে দেখেছি যে ওটসকে অনেকেই হজম করতে পারে না। সমস্যা হয়। যদিও এটা মাল্টিগ্রেন, যদিও এটা ভালো, তবুও অনেকের হজমের মানে সমস্যা হয়। সেক্ষেত্রে দেখতে হবে যে, যে খাবারটা খাচ্ছি মানে ডায়েটটা না পার্টিকুলারলি কখনো একটা ফ্যামিলি মানে পুরোপুরি একটা পরিবারের উপরে ডিপেন্ডেন্ট হয় না। ডায়েট প্রত্যেক মানুষের জন্য আলাদা, আলাদা হয়। যেরকম পরিবারের যে বয়স্ক মানুষটি আছে, সে যদি ওটস হজম করতে না পারে তার জন্য হয়তো মুড়ি জল বেটার। হুম। যে পরিবারের যে ছোট মানুষটি আছে তার জন্য ডিম, ফল, কলা এগুলো বেটার। পরিবারের যে মহিলা আছেন যার কিনা হয়তো মানে আফটার ডেলিভারি ওয়েট ম্যানেজমেন্ট এর ব্যাপার আছে, তার ক্ষেত্রে হয়তো প্রোটিন এবং কিছু জলীয় ফল যেরকম কলা তার জন্য মানে না হয়ে অন্যান্য জলীয় ফল হতে পারে। ফ্যাট বেসড ফল যেরকম অ্যাভোকাডো হতে পারে বা বাদাম হতে পারে সেগুলো তার জন্য বেটার। তো একদম আমি যদি মানে পরিবার হিসেবে ব্রেকফাস্ট ধরি, সেটা সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় না। প্রত্যেকের জন্য আলাদা, আলাদা রিকোয়ারমেন্ট এবং সেটা ম্যানেজেবলও। মানে এরকম নয় যে আমাকে খুব তামঝাম করে কিছু একটা বানাতে হবে। খুব সাধারণ জিনিস। ধরো আমি বাদাম ভিজিয়ে রাখলাম, সেটা আমি হয়তো পরিবারের বাচ্চা মানুষটাকে ৫ টা দিচ্ছি, আমি ৩ টে খাচ্ছি। আমার যে পরিবারের কর্তা আছে তাকে আমি হয়তো ৩ টে বা ২ টো দিচ্ছি। যে বয়স্ক মানুষ আছে তাকে আমি দিচ্ছিই না। কারণ সে হয়তো সেই জিনিসটা সকালবেলা হজম করতে পারবে না। তাকে আমি হয়তো পরবর্তী সময়ে দিচ্ছি। এইভাবে জিনিসগুলোকে ম্যানেজ করতে হবে। বেশ। প্রশ্নে চলে যাব। আ সায়ন চন্দ্র লিখছে, "আমার বয়স ১৯ প্লাস, ওজন ৬২, হাইট ৫ ফুট ১ ইঞ্চি। নিয়মিত শরীরচর্চা, খেলাধুলো করি। খাওয়া-দাওয়া সিম্পল, তাও মনে হচ্ছে ভুঁড়িটা একটু বেশি। আমার প্রেশার নরমাল, কিন্তু তবু ঘাম দেয়। আ শরীর ফিট রাখতে কি ডায়েট হবে?" অ্যাকচুয়ালি কি ডায়েটই ও জিজ্ঞেস করেছে। কারণ হ্যাঁ, ডায়েটিশিয়ানকে দেখতে পেয়েছে। হবে অ্যাকচুয়ালি মানে লিভারের কোনো সমস্যা আছে নাকি? মানে যেহেতু বলছে শরীরচর্চায় নিয়মিত আছে এবং ডায়েট ছিমছাম। তো অনেক সময় হয় আমাদের অধিক কার্বোহাইড্রেট গ্রহণের জন্য লিভারের সমস্যা হয়। ফ্যাটি লিভার সিনড্রোম বা ফ্যাটি লিভার হুম, দেখা দেয়। সেখান থেকে ওই ভুঁড়ি বাড়ার প্রবণতাটা থাকে। মানে দেখা যায় যে সে প্রপার খাওয়া-দাওয়া করছে, শরীরচর্চা করছে, সে অ্যাক্টিভ সারাদিন। কিন্তু তার ডায়েটে হয়তো কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি। সেখান থেকে হয়তো তার ফ্যাটি লিভার সিনড্রোম আসছে। তো সেখান থেকে ভুলটা বেড়ে যায়। কিন্তু তার দেখা গেল সারা বডিতে কিন্তু ফ্যাটের কোনো রকম সেভাবে বিশেষ কিছু নেই। বা এরকম হতে পারে যে তার যদি গাট হেলথ এর প্রবলেম থাকে, ইনডাইজেশন এর সমস্যা থাকে, সেখান থেকেও কিন্তু ওই খানিকটা মানে ব্লটেড মানে বেলির জন্য খানিকটা ভুঁড়ি মনে হয় বেড়ে আছে এরকম একটা ফিল হয়। মেইনলি যেটা কিনা ভুঁড়ি বাড়ার প্রধান কারণ হচ্ছে লিভার। মানে যদি কারোর সমস্ত মানে ফিটনেস তার যদি ঠিক থাকে, হুম। কিন্তু সে যদি ফিল করছে তার ভুঁড়ি বেশি আছে, তাহলে তার অবশ্যই লিভার হেলথ কে চেক করতে হবে। লিভার হেলথ ঠিক আছে কিনা। বেশ। আবারও একটা ফোনে চলে যাব, দেখে নেব কে আছেন। হ্যালো, নমস্কার। নমস্কার। বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। বলুন। আমার ২ টি প্রশ্ন আছে। একটি যে যারা প্রি-ডায়াবেটিক এবং ডায়াবেটিক পেশেন্ট, তারা এই গরমে কি ডাবের জল খেতে পারবেন? আরেকটা হচ্ছে যে এই ধরনের যারা পেশেন্ট মানে প্রি-ডায়াবেটিক এবং ডায়াবেটিক যারা, তারা আর অন্য কি খেতে পারবে? কারণ এই প্রি-ডায়াবেটিক এবং ডায়াবেটিক পেশেন্টদের একটা ডায়েট চার্ট মেনে চলতে হয় আরকি। তো সেইখানে যদি একটু বলেন, তাদের জন্য কি খাওয়া উচিত এই তীব্র গরমে? তাহলে খুব উপকার হয়। নমস্কার। শুনতে থাকুন।
হ্যাঁ, ১ম প্রশ্নটা হচ্ছে যে ডাবের জল প্রি হ্যাঁ। ডায়াবেটিক আর ডায়াবেটিকরা কি খেতে পারেন? প্রি ডায়াবেটিক এবং ডায়াবেটিক দুজনেই খেতে পারে ডাবের জল। তবে ডাবের জল আমি কাউকেই রেগুলার বেসিস খাওয়ার জন্য সাজেস্ট করি না। যেহেতু অনেক সময় সেটা পটাশিয়াম বাড়িয়ে দিতে হেল্প করে। মানে যদি আমি অন্যান্য খাবারও তার সাথে খাচ্ছি, পটাশিয়াম রিচ খাবারও যদি আমি ইনটেক করছি, সেক্ষেত্রে সেটা সমস্যাজনক। তো অল্টারনেটিভ ডে তে আমি যদি মানে ডাবের জল খাচ্ছি, সেটা অবশ্যই সবাই খেতে পারে। সব্বাই খেতে পারে। হ্যাঁ, কিডনি পেশেন্টদেরকে দেওয়া যেতে পারে না ডাবের জলটা। এটা বাদে মোটামুটি সবাই কম বেশি খেতে পারে। তাতে কোনো রেস্ট্রিকশন নেই। আর প্রি ডায়াবেটিক যারা থাকছে এবং ডায়াবেটিক দুজনের ক্ষেত্রে ভীষণ, ভীষণ, ভীষণ জরুরি একটা স্টেপ হচ্ছে আফটার মিল কনজাম্পশন, যেরকম ব্রেকফাস্ট করছি, লাঞ্চ করছি এবং ডিনার বা ইভেন ইভিনিং স্ন্যাক্স যদি নিচ্ছি, তারপরে কিছু না কিছু অ্যাক্টিভিটি করা। যেরকম আমি যদি ব্রেকফাস্টের পরে অন্তত ১০ মিনিট ঘরের মধ্যেই হেঁটে এলাম বা লাঞ্চের পরে ১৫ মিনিট একটু আমি এদিক ওদিক থেকে হেঁটে এলাম, সেটা তাদের জন্য অনেকটা হেল্পফুল। প্রি ডায়াবেটিক এবং ডায়াবেটিক দুজনের জন্যই। এবং তার সাথে ওভারঅল যে ইনটেকটা হচ্ছে, আমরা না যেটা হয় আমাদের ডায়েটটা বেসিক্যালি দেখা যায় যে কার্বোহাইড্রেট ফোকাসড। হুম। মানে আমরা সকালবেলা ব্রেকফাস্টে আমি তো হেলদি খেয়েছি। কি খেয়েছি? রুটি তরকারি। কি আছে তার মধ্যে? কার্বোহাইড্রেট প্লাস কার্বোহাইড্রেট। তারপরে আমি লাঞ্চে কি করেছি? আমি লাঞ্চে খেয়েছি অনেকটা ভাত। তার সাথে আমি স্যালাড সবজি কিচ্ছু খাইনি। তার সাথে আমি সবজি খেয়েছি, ছোট্ট এক পিস মাছ খেয়েছি। মাছের ঝোলেও আবার আলু ছিল। বা সবজির মধ্যেও আলু ছিল। আমরা অনেকে আলুটাকে মানে সবজি হিসেবেই কনসিডার করি। মানে বা ঝিঙে আলুর তরকারি। ওই আলু একটা আমি এড করে দিলাম। তো কি খাচ্ছি? কার্বোহাইড্রেট, তার সাথে আবার কার্বোহাইড্রেট, তার সাথে আবার কার্বোহাইড্রেট। ডায়াবেটিক যারা তাদের মূল খাবার উপাদান দুটো মানে তাদের ফোকাসড হবে। কার্বোহাইড্রেট তুলনামূলক অনেক কম থাকবে। মেইন যেটা খেতে হবে সেটা হচ্ছে প্রোটিন এবং ফাইবার। ফাইবার মধ্যে বিশেষ করে সবুজ সবজি যেগুলো, সেটা যেকোনো সবুজ সবজি হতে পারে। যেটা আমি আগেও বললাম যে লাউ, ঝিঙে, পটল, শিম, মানে শিম তো এখন সিজনাল নয়। বরবটি হলো বা শাক পাতা হলো, যেকোনো সবুজ সবজি হতে পারে বা ফাইবার রিচ সবজি হতে পারে। ফল যেগুলো মিষ্টি ফল বিশেষ করে না, জাম এখন এর জন্য ভীষণ ভালো। সুগার ম্যানেজমেন্টের জন্য জাম ভীষণ ভালো একটা ফল। আম আমি খাবো না। আমি ডায়াবেটিক কোনো পেশেন্টকে বলি না যে আম খাবেন না। আম খান। কারণ এই যে আমি তাকে ১ম রেস্ট্রিকশনটা দিয়ে দিলাম যে এটা খাবেন না, ওটা খাবেন না, সেটা খাবেন না। উনি সেখান থেকেই আমার কথা শুনবেন না। কারণ তার মন ভাঙতে শুরু করে। যে আরেকটা জিনিস হয়ে যায় কি, অনেক সময় হয় আমি দেখেছি মানে অনেক পেশেন্টদেরকে অবজার্ভ করে মানে দেখেছি। তাদেরকে যদি আমি বলি যে আপনি এটা খেতে পারবেন কিন্তু নিয়ম মেনে খান। আর রাদার দ্যান আমি যদি বলি আপনি একদমই খাবেন না, দুটোর থেকে নিয়ম মেনে খাওয়াটা তাদের মধ্যে প্রবণতাটা তাদের মধ্যে ভালো থাকে। মানে তারা তাও পছন্দ করে সেটা ফলো করতে। তো আ মিষ্টি ফল যেগুলো আছে অতিরিক্ত পরিমাণে না খেয়ে যদি একটু পরিমিত পরিমাণে খায় এবং তার সাথে কার্বোহাইড্রেটে ভাত, রুটি এগুলোকে কম করে প্রোটিন এবং ফাইবার এই দুটোকে যদি একটুখানি ব্যালেন্স করে বেশি করতে পারে না, তাহলেই অনেকটা পরিমাণে কিন্তু সুগার ম্যানেজমেন্ট পসিবল। এবং বেশ। তার সাথে রেগুলার অ্যাক্টিভিটি, এই যে সকালবেলা অনেকে বলেন আমি মর্নিং ওয়াকে গেছি, ১ ঘন্টা ওয়াক করে এসছি, তারপর আমি সারাদিন বিছানায় শুয়ে আছি। কোনো কাজে লাগবে না। আমি যদি সারাদিন অ্যাক্টিভ থাকি সেটাই আমার বেশি কাজে লাগবে। বেশ। এই সমস্ত প্রশ্নে আবারও একটু, একটু করে যাব বিভিন্ন পোরশন নিয়ে প্রশ্নে। যে প্রশ্নটা এখন করব সেটা হচ্ছে যে চিনি, না মধু, না গুড় কোনটা উপকারী বেশি? কোনটাই না। কি খাবো তাহলে? মিষ্টির জন্য যদি আমি বলি যে মিষ্টির জন্য কি খাবো? তাহলে আ সামান্য পরিমাণে চিনি, গুড়, মধু প্রত্যেকটাই খাওয়া যেতে পারে। কোনটাই বিষ নয়। আমি ১ম থেকে বলে আসছি চিনি, গুড়, মধু কখনোই কোনোদিনই বিষ নয়। অতিরিক্ত হলে কিন্তু ইভেন যেকোনো উপকারী জিনিস, সেটা হলুদ হতে পারে, সেটা আদা হতে পারে, সেটাও বিষের মতো কাজ করে। তো খাবারের উপাদান যেগুলো আছে সেগুলো কোনটাই বিষ নয়। যেটা অনেকে বলে না যে চিনি সেটা তো বিষ, খাবারে কেন দেওয়া হবে? একদানা চিনি মানেও বিষ। একদমই নয়। যে কৃষক যে মাঠে চাষ করছে, সারাক্ষণ রোদের মধ্যে থাকছে, সে যদি ২ চামচ চিনি গুলে নুন চিনির জল খায় সেটা তার জন্য দরকারি। সেটা তার জন্য ঔষধি। তো সেটা কখনো বিষ নয়। সামান্য মিষ্টির জন্য আমি চিনি, গুড়, মধু ৩ টার যেকোনো একটাই খেতে পারি। তাতে কোনো রকম এবং ওই পোরশন এ যে গুড়ের নিউট্রিয়েন্ট ভ্যালু বা চিনির নিউট্রিয়েন্ট ভ্যালু বা মধুর নিউট্রিয়েন্ট ভ্যালু খুব একটা মানে ইফেক্টিভ নয়। যে আমরা ভাবি যে গুড়ের মধ্যে আয়রন আছে, বি ভিটামিনস আছে। কতটা আছে? আমি ৫ কেজি গুড় একদিনই খাচ্ছি? খাচ্ছি না তো। হার্ডলি তো আমি ২.৫ গ্রাম কি ৫ গ্রাম খাচ্ছি। মানে ১ চামচ খাচ্ছি। হুম। তো সেটা অতটা ইফেক্টিভ নয়। তো আমি চিনি, গুড়, মধু বিশেষ করে যখন আমি সুগার ইনটেক করব এবং খুব মিনিমাল অ্যামাউন্ট এ করব, তখন এগুলো নিয়ে মাথা ঘামাবো না। কিন্তু যখন আমি অতিরিক্ত পরিমাণে খাচ্ছি, হুম। তখন অবশ্যই কোনটাই উপকারী নয়। বেশ। খুব সহজ করে এই প্রশ্নটাকেই আরো একবার জিজ্ঞেস করব যে তরকারিতে মানে চিনি দেবো, গুড় দেবো না মধু দেবো? মধু তো একদমই দেব না। কারণ তরকারিতে যখন আমি রান্না করছি, তখন সেটা আ ভালো মতো করে মানে হিট মানে হচ্ছে এবং বেশ কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হয়। তো মধু অ হিটেড রান্নার জন্য একদমই নয়। মধু আমি খাওয়ার মানে নামিয়ে নিয়ে এসে খাবারে মিক্স করার জন্য অ্যাপ্লিকেবল।
চিনি বা গুড় তরকারিতে যখন রান্না করছি, আমি যদি ৫ জনের জন্য রান্না করছি, ১/২ চামচ চিনি দিচ্ছি, ঠিক আছে। একইভাবে ১/২ চামচ গুড় দিচ্ছি, তাতেও ঠিক আছে। দুটোরই সেম রোল, আলাদা কিছু নেই। দুটোই মানে এমন নয় যে কেউ যদি ভাবে যে আমি রান্নাতে চিনি না দিয়ে গুড় দিয়েছি তো আমার বিশাল কিছু উপকার হচ্ছে, সে খুব ভুল ধারণায় আছে। কোনোভাবেই নয়। কিন্তু ৫ জনের রান্নায় যদি আমি ১/২ চামচ বা সামান্য একটু স্বাদের জন্য চিনি দিচ্ছি, সেটা ঠিক আছে। একজনের রান্নাতে যদি আমরা দিচ্ছি, সেটা ঠিক নেই। বেশ। দীপক চক্রবর্তী দেবীগঞ্জ, পঞ্চগড়, বাংলাদেশ থেকে লিখছেন যে আমি জানতে চাইবো এই গরমে বেলের শরবতের কি গুণ? বেশি পরিমাণ শরবত খেলে কোনো সমস্যা হতে পারে কি? বেলের শরবত তো ভীষণই ভালো, হাই ফাইবার থাকে, শরীর ঠান্ডা করে এবং বিভিন্ন রকম ভিটামিনস আছে যেটা কিনা আমাদের শরীরকে ব্যালেন্স করতে হেল্প করে। হুম। বেশি পরিমাণ শরবত বলতে যদি আমি অতিরিক্ত জলীয় শরবত খাচ্ছি, মানে বেলের শরবত চিনি ছাড়া যদি খাচ্ছি, অসুবিধা নেই। কত খাবো? ১ লিটার তো ডেফিনিটলি খাবো না। ১ গ্লাস ২ গ্লাস খাবো, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসেরই না ব্যালেন্স দরকার। অতিরিক্ত ফাইবার ইনটেক করলেও তখন সেখান থেকে আমাদের পেটের সমস্যা হতে পারে। তো প্রত্যেকটা জিনিসকে ব্যালেন্স করে খেতে হবে এবং অন্যান্য শরবত যেগুলো হয়, যে আমি যদি মিষ্টি দিয়ে শরবত খাচ্ছি, তো সেটা একদমই উচিত নয় খাওয়াটা। বেশ। আ চলে যাব পরের যে প্রশ্নে যাব আরকি, সেই প্রশ্নে যে এই যে আমরা সবসময় বলি না যে ময়দা না আটা, পাউরুটি কি খুব ভালো খাবার? এগুলো যদি একটু বলেন। ময়দা, আটা দুটোই চলতে পারে। দুটোর মধ্যে ফাইবার ডিফারেন্স একটু, মানে আটার মধ্যে যেটা আছে হোল ফাইবার থাকে, কিছু ফাইবার পোরশন বেশি থাকে। যেটা ময়দার মধ্যে রিফাইন্ড কার্ব বলে তুলনামূলক ফাইবার কম থাকে। এবার একটা ব্যাপার, আটা দিয়ে আমি রুটি বানাচ্ছি বা ময়দা দিয়ে পরোটা বানাচ্ছি বা আটা দিয়েও পরোটা বানাচ্ছি। আমি তো শুধু তো ওটা খাই না। সেটা তো একটা কোনো না কোনো ফাইবারের সাথে আমি ব্যালেন্স করছি। সেটা খুব জরুরি যে আমার ওভারঅল মিলটা কিভাবে ব্যালেন্স হলো। ভাত যদি খাচ্ছি সেটার সাথে যেরকম ফাইবার প্রোটিন ব্যালেন্স করছি, আটা, ময়দা বা ইভেন পাউরুটি, যেটা আজকাল অনেক একটা মানে ক্রেজ উঠেছিল, বিশেষ করে ব্রাউন ব্রেড। আমি হোয়াইট ব্রেড খাই না, ব্রাউন ব্রেড খাই। বেশিরভাগ ক্ষেত্রে তো ব্রাউন ব্রেড ওই আটা দিয়ে তো তৈরিই হয় না। কালার এড করা হয় ব্রাউন রংটা আনার জন্য। এবং আরেকটা কনসেপ্ট যে ব্রেড খাচ্ছি মানে সেটা, মানে ব্রাউন ব্রেড খাচ্ছি মানে বিশাল কিছু ফাইবার ইনটেক করে নিচ্ছি। একদমই নয়। রেদার দ্যান আমি যদি হোয়াইট ব্রেডটার মধ্যেও আমি বেশ কিছু স্যালাড, সবজি, ডিম বা সিডস ইনকর্পোরেট করে সেটাকে দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছি, দুটোই সমান উপকারী। মানে দুটোই সমান তার নিউট্রিয়েন্ট ভ্যালু। আলাদা কিছু নয়। মানে ময়দা খাওয়া যাবে? হ্যাঁ, কেন যাবে না? অবশ্যই যাবে। প্রত্যেকটা জিনিসই খাওয়া যাবে, কিন্তু যেটা বললাম ১ম থেকে যে পরিমিতই খেতে হবে। মানে লুচিশীল বাঙালির লুচিতে কোনো আপত্তি থাকার আপত্তি কথা থাকার নয়। কথা নয়। বেশ। কিন্তু সেটা ২ টো লুচি ঠিক পর্যন্ত ঠিক আছে। সেটা যদি ৬ টা লুচি হয়ে যাচ্ছে, সেখান থেকে একটু ভাবতে হবে যে আমি সবকিছু খাবো, মেপে খাবো। মানে ও সবকিছুই খাবো, কোনো কিছু বাদ দেব না। কিন্তু মেপে চলবো। বেশ। যে প্রশ্নটা না করলেই নয়, সামনে প্রচুর বিয়েবাড়ি আসছে। বিয়েবাড়ির সিজন শুরু হয়ে যাচ্ছে আষাঢ় শ্রাবণ জুড়ে এবং তারপরেও চলবে নভেম্বর থেকে আবার পুরো বিয়ের সিজন। একটা প্রপার বিয়েবাড়ির খাওয়া যেটা খেলে যারা ডায়েট কন্ট্রোল করছেন তাদেরও অসুবিধে হবে না, ওজন খুব একটা বাড়বে না। কি করব? এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন জুড়ব যে বিয়েবাড়ির যেদিন থাকছে তার আগের দিন বা সেই দিন সকালে আমার রেস্ট্রিকশন কি হবে? ১ম প্রশ্ন হচ্ছে বিয়েবাড়ির আদর্শ প্লেটিং কি হওয়া উচিত? প্রথমত বিয়েবাড়িতে স্টার্টার থাকে, বিভিন্ন রকম প্রোটিনের স্টার্টার থাকে, ভেজ স্টার্টার থাকে, যেগুলো ভাজা, পোড়া ইত্যাদি হয়। যদি কাবাব থাকছে, অবশ্যই সেটা নেব। তার সাথে আমি স্যালাড নেব। প্রথমেই আমি আমার স্টমাকটাকে ভর্তি করব। একদম ১ম ভর্তি করব হচ্ছে ২ গ্লাস জল দিয়ে। আগে আমি ২ গ্লাস জল খেয়ে নেব। তারপরে ভর্তি করব স্টার্টারের মধ্যে কাবাব বা প্রোটিন বেস যদি কোনো রকম কোনো স্টার্টার থাকছে যেটার মধ্যে ফ্রাইড নয়, ডিপ ফ্রাইড নয়, সেটা দিয়ে এবং তার সাথে স্যালাড দিয়ে খেয়ে নিলাম। এরপরে আমি ভাতের পোরশন হয়তো আমি ১ হাতা ভাত নিলাম। তার সাথে আমার, বিশেষ করে বিয়েবাড়িতে তো আর হেলদি ওয়েতে রান্না হয় না। বেশ ভালো করে মানে চোব্য-চোষ্য একদম তেল মসলা-টসলা দিয়ে হয়। তো আমি গ্রেভি পোরশনটাকে যদি এভয়েড করে আমি শুধুমাত্র প্রোটিন পোরশন বা সবজি পোরশনটাকে নেওয়া যেতে পারে। সেটা সম্ভবও নয় মানে পুরোটা, যে একদম যতটা সম্ভব পসিবল সেটা চেষ্টা করতে হবে। ডেজার্টটাকে স্কিপ করতে হবে। মানে আর যদি নেহাতি মনে হয় একটা গরম রসগোল্লা বা গরম জিলিপি আমাকে ভীষণ টানছে, ঠিক আছে আমি খেয়ে নিলাম। তারপরে যেটা বললাম যে একটু অ্যাক্টিভিটি করে নিতে হবে। মানে আমি একটু ১৫ মিনিট বিয়ের বাড়ির মধ্যে এদিক ওদিক সাজগোজ দেখে একটু ঘুরে-টুরে নিলাম। একদম খেয়ে দেয়ে আমি একদম বাড়িতে এসে শুয়ে গেলাম না। আমি একটু হাঁটাচলা করলাম, একটু মুভমেন্ট করলাম। বা হেঁটে বাড়ি ফিরলাম হেঁটে যদি বাড়ি কাছাকাছি যদি হয়। কাছাকাছি হয়, বা ইভেন এমনও হতে পারে যে আমি আর্লি বিয়েবাড়িতে খেয়ে নিলাম এবং তারপরে সারা বিয়েবাড়িটা একটুখানি ঘুরে-টুরে বেড়ালাম, আড্ডা মারলাম, গল্প করলাম। যেটা আমরা উল্টো করি। আগে গিয়ে আড্ডা মেরে নিই, পরে খেয়ে দিয়ে বাড়ি চলে আসি। সেটা যদি না করে আমরা যদি আগে খেয়ে নিই, তারপরে যদি আড্ডা মেরে গল্প মারে ঘুরে-টুরে একদম মানে আসি, সেটা অনেক বেশি বেনিফিশিয়াল, মানে অনেক বেশি এফেক্টিভ। সকালবেলা উঠে গ্যাসের ওষুধ
এটা কতটা জরুরি? একদমই জরুরি নয় এবং রেগুলার বেসিসে দেখা যায় সেটাতে অনেক সময় যে আমরা অনেকটা হাই অ্যালুমিনিয়াম কনজিউম করছি। তো একদমই সকালবেলা উঠে গ্যাসের ওষুধটা কখনোই কোনো রেমেডিই হতে পারে না। তার বদলে ন্যাচারাল রেমেডি যেটা আমি বললাম যে সকালবেলা আমি গাট হেলথটাকে রিস্টোর করার জন্য ফাইবার রিচ যেরকম একটা হয় না গোঁদ কাতিরা যেটা হয় বা কথিলা যেটা আগেকার দিনে মানে বয়স মানে একটা পুরনো ইস্যু ছিল, হুম। সেই ভেজানো জল যেটা কিনা ফাইবার স্টমাকটাকে দিচ্ছে বা মৌরি জিরে ভেজানো জল বা ইভেন কারো যদি গ্যাসের প্রবলেম হচ্ছে একটা ঘরোয়া টোটকা হচ্ছে পান পাতা, জোয়ান, মৌরি ভেজানো জল। একদম বাংলা পান পাতা যেটা পাওয়া যায়, মিঠে পান পাতার প্রয়োজন নেই। পান পাতা, জোয়ান এবং মৌরি ভেজানো জল যদি খাওয়ারের ০.৫ ঘন্টা পরে, খাওয়ারের একদম ইমিডিয়েট আফটার নয়, ০.৫ ঘন্টা পরে যদি খাচ্ছে অনেকটা হেল্পফুল হবে। বেশ। যে প্রশ্নটা ছিলাম যে অনেকেরই অ্যাসিড রিফ্লাক্স এর সমস্যা আছে অথচ এমন রুটিন যে রাত্রিবেলা খুব তাড়াতাড়ি খাওয়ার উপায় নেই। সেক্ষেত্রে খাওয়া-দাওয়ার পর ০.৫ ঘন্টা পর বা তারপর এমন কোনো ডিটক্স ওয়াটার আছে বা হজম সহায়ক কোনো আ পানীয় খাওয়া যায়? অ্যাকচুয়ালি যখন আমি রাত্রেবেলা হেভি মিল নিচ্ছি বা ডিনার করছি, তারপর আমি যে পানীয়ই খাই না কেন, যদি আমি লেট নাইট করে খাচ্ছি সেটা হেল্পফুল নয়। কারণ আমি তো সবথেকে বড় কথা যাদের রুটিন এরকম থাকে তাদের তো এরকম হয় না যে আমি রাত্রেবেলা ১০ টার সময় খাচ্ছি, ১ টার সময় গিয়ে ঘুমোচ্ছি, সেটা কখনোই হয় না। তারা হয়তো খেয়ে-দেয়ে শুয়ে পড়ছে। সেখান থেকে আরো সমস্যাটা তাদের বাড়ছে। কারণ আনডাইজেস্টেড ফুডটা স্টমাকে থেকে যাচ্ছে, আমার বডি নিজেকে হিল করতে পারছে না। মানে আমি সবসময় বলি শরীরই কিন্তু শরীরের ডাক্তার সবথেকে। সে সমস্ত কিছু নিজে থেকে সারানোর চেষ্টা করে। যখন সে পারে না তখন সে হাত তুলে দেয়। হুম। এবং যখন আমি রাত্রেবেলায় হেভি মিলটা খাওয়ার পরে আমি জানি যে আমার ডাইজেশন এর প্রবলেম আছে বা সমস্যা আছে। তারপর আমি সেম রুটিনটাই ফলো করছি। কখনোই সেটা কোনো রকম ভাবেই কোনো পানীয়, জল, ওষুধে ঠিক হবে না। কি হবে সেটাকে সাপ্রেস করে রাখবে, চাপিয়ে রাখবে। যে সিম্পটমস গুলো আসছিল সেটাকে শুধুমাত্র চাপিয়ে রাখার কাজ করবে। কিন্তু গোড়া থেকে সে কখনোই নিরাময় হবে না। সেটার জন্য আমাকে আমার লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। কিভাবে অ্যাডজাস্ট করতে হবে? কাজ তো ছেড়ে দেব না। হুম। আমার লাইফস্টাইল চেঞ্জ করার জন্য কাজ তো ছেড়ে দেব না। সেটার জন্য যেটা করতে হবে, আমি দুপুর বে মানে সরি সন্ধ্যাবেলা যে খাবারটা খাচ্ছি, সেটা একটু ভারী খাবার খাবো। যাতে আমার পেটটা কিছুটা হলেও ভর্তি থাকে। সেটা আমি ভারী খাবো। কারণ তারপরে তো আমি কাজ করছি, আমি তো অ্যাক্টিভ থাকছি। রাতের যে খাবারটা বাড়ি ফিরে খাচ্ছি সেটা যতটা সম্ভব লিকুইড যেরকম স্যুপ হতে পারে বা খুব হালকা খাবার হতে পারে সেগুলো খাবো। কখনোই রাতে যাদের কিনা ডাইজেস্টিভ ইস্যু আছে, ভারী খাবার একদমই চলবে না। বেশ। কৌস্তব রায় প্রশ্ন করছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে। লিখছেন, আমার আইবিএস এর সমস্যা আছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি যখনই রাতে ঘুমোতে যাওয়ার আগে ১ কাপ গ্রিন টি খাই, আমার অ্যাসিডিটির সমস্যা হয়। ঘুম আসতে দেরি হয়। এটা কি শুধু আমার মনে হওয়া নাকি গ্রিন টির কোনো সাইড ইফেক্ট থেকে এটা হচ্ছে? প্রথমত হচ্ছে রাত্রেবেলা তো গ্রিন টি খাওয়াটাই মানে গ্রিন টিটা খাওয়ার জন্যই নয়। রাত্রেবেলা গ্রিন টির খাওয়ার অভ্যাসটা বা মানে কনসেপ্টটাই খুব ভুলভাল। গ্রিন টির মধ্যে ক্যাফেইনও থাকে যেটা ঘুম আসতে এমনিও দেবে না। মানে আরো বেশি ঘুমের সমস্যা করবে। ঘুমের সমস্যা করলে আরো বেশি গাট হেলথ মানে ঘুম প্রাথমিক সমস্ত কিছুর জন্য প্রয়োজনীয় একটা জিনিস। হুম। সেটা ওয়েট ম্যানেজমেন্টের জন্য, হজম মানে ক্ষমতার জন্য, শরীরকে সুস্থ করার জন্য সমস্ত ইভেন যাদের হাই প্রেশার আছে, সুগার আছে, হরমোনাল ইমব্যালেন্স আছে, প্রত্যেকের জন্য ঘুম ভীষণ রকমভাবে জরুরি। প্রত্যেকের জন্য। তো রাত্রেবেলা যদি আমি চা খেয়ে ঘুমোতে যাচ্ছি, লোকে তো ঘুম থেকে উঠে চা খাচ্ছে কারণ ঘুমটা কেটে যায় ক্যাফেনের জন্য। হুম। তো চা খেয়ে কি করে ঘুমটা আসবে? ঘুমের ডিস্টার্বেন্স হবেই এবং সেখান থেকে অ্যাসিডিটি খুব স্বাভাবিকভাবেই হবে। ওনার জন্য বেস্ট হচ্ছে যদি রাত্রেবেলা উনি ঘুমোতে যাচ্ছেন কিছু উষ্ণ মানে যেটা হয় একটা কমফোর্টিং পানীয় খেয়ে বা উষ্ণ পানীয় খেলে সেটা সেক্ষেত্রে ক্যামোমাইল টিটা অনেক হেল্পফুল। ক্যামোমাইল টি একটা হার্বাল টি যেটা কিনা ফুলের চা। মানে চা হুম। পাতার হুম। চা নয়, হুম। ফুলের চা। সেটা কিন্তু আমাদের নার্ভটাকে রিল্যাক্স করতে হেল্প করে এবং তার সাথে ঘুম আনতে সাহায্য করে। প্লাস ওই ওয়ার্ম একটা কমফোর্টিং টি টাইপের আমি খেলাম। যেটা কিনা ভালো। তো ক্যামোমাইল টি উনি খেতে পারেন। আইবিএস এর জন্যও খেতে পারেন। তাতে কোনো অসুবিধা নেই। বেশ। চলে যাব যে প্রশ্নটা এরপর অনেকেই করবেন। যে এই যে আমরা বলছিলাম না যে বিয়েবাড়ি থাকলে তার আগের দিন বা সকালবেলার রুটিনটা কি হবে? আগের দিনের থেকেও জরুরি হচ্ছে সকালবেলা এবং তার পরের দিনের রুটিন। আ সক মা আমার মানে সবারকেই একটা বক্তব্য থাকে যে, "সারাদিন তুমি ব্যালেন্স করো।" ব্যালেন্স করা মানে আমি যদি জানি যে রাত্রেবেলা আমি বেশ ভালো মতো পার্টি করব বা বিয়ে বাড়িতে খাবো বা নেমন্তন্ন বাড়িতে খাবো, তো সারাদিন আমাকে সেটাকে বাকি যে খাবারগুলো আছে সেটাকে ব্যালেন্স করতে হবে। তো সকালবেলা আমি একদম হালকা কোনো লিকুইড খাবার হতে পারে বা শুধুমাত্র আমি হয়তো একটুখানি ফল খেলাম বা গ্রিন টি খেলাম, একটু ফল খেলাম বা ডাবের জল খেলাম, এক এক মানে ১ গ্লাস ডাবের জল খেলাম। তার সাথে হয়তো আমি কিছু একটা হয়তো প্রোটিনের কিছু খেলাম বা বাদাম ভেজানো খেলাম, খেয়ে নিলাম। তারপরে হয়তো শসা খেলাম। তারপরে হয়তো দুপুরবেলার দিকে একটু মানে মিড মর্নিং এর দিকে ১২টা ১২:৩০ নাগাদ হয়তো পাতলা ছাঁচ বা দইয়ের ঘোল খেলাম।
দুপুরবেলাটা আমি অবশ্যই ফোকাস করব একদম হাই ফাইবার লো প্রোটিন, কারণ রাত্রেবেলা আমি প্রোটিন খাবোই অলরেডি। তো আমার প্রোটিনের আর অহেতুক প্রয়োজনীয়তা নেই। হাই ফাইবার লিকুইড বেস, মানে যেটা কিনা আমাকে পেট ভর্তি করে দেবে। সেটা পাতলা ট্যালটেলে ডালিয়ার খিচুড়ি হতে পারে, সেটা পাতলা ট্যালটেলে কোনো স্যুপ হতে পারে, সেটাতে। কারণ আমাকে পেট ভরাতে হবে, আমার কিন্তু ক্যালোরির প্রয়োজনীয়তা নেই। শুধু আমার যাতে ওই বারবার ঘন্টায় ঘন্টায় যাতে কি খাবো কি খাবো মনে না হয়, সেটার জন্য পেট বা স্যালাডও খেতে পারি। লেটুস দিয়ে, শসা দিয়ে, বিভিন্ন রকম সবজি দিয়ে আমি স্যালাডও খেতে পারি। বা কুকড স্যালাড, যেরকম সতেড ভেজিটেবলস হয় সেরকম সতেড ভেজিটেবলসও খেতে পারি পেট ভরানোর জন্য। বা কোনো রকম স্মুদি খেতে পারি, যেটার মধ্যে ফ্ল্যাক্স সিড থাকলো বা বিভিন্ন রকম সিড থাকলো, সামান্য একটুখানি হয়তো দই থাকলো, জল থাকলো, বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা কোনো স্মুদি খেলাম, যেটা কিনা আমার পেট ভরিয়ে দিল, কিন্তু ক্যালোরি সেরকম ভাবে বাড়ালো না বা নিউট্রিয়েন্টটাও আমাকে পর্যাপ্ত পরিমাণে দিল। এবার যখন আমি রাত্রেবেলা বিয়ে বাড়ি খাচ্ছি, মানে সেই আমার স্টমাক ফুল হয়ে যাচ্ছে, যে খাবারটা খাচ্ছি সেটা চিকেন, মাটন, ফিশ যাই হোক না কেন, রাত্রেবেলা হজম কোনোভাবেই হবে না, পরের দিন গিয়ে হজম হবে। পরের দিন সেক্ষেত্রে মানে যেহেতু স্টমাকে আমরা ফুডটা থাকছে, এবং প্রত্যেকেই মানে যারা কিনা বিয়ে বাড়িতে রাত্রেবেলা খাচ্ছেন বা আগের দিন খাচ্ছেন, পরের দিন কিন্তু দেখবেন যে খিদেটা খুব একটা বেশি পায় না সকালবেলা। সেক্ষেত্রে যতটা হালকা খাবার খাওয়া যায়, যেরকম সেটা ডিটক্স ওয়াটার, যেরকম আমি বললাম যে মৌরি জিরের জল হতে পারে, বা ইভেন গ্রিন টি হতে পারে, বা ইভেন তার হয়তো সকালবেলা ডাবের জল হতে পারে, সেটা খেলাম। পরের দিন লাঞ্চ যখন করব আমি, মানে পরের দিনের ডায়েটটা বেশি ফোকাস, সেটা খুবই হালকা হবে এবং ভেজিটেরিয়ান হবেন। মানে কোনো রকম মাছ, মাংস ইত্যাদি সেদিনকের জন্য স্কিপ করাটা বেটার। তার জায়গায় যদি আমি একটুখানি ফাইবার রিচ কোনো শ্যামা চাল যেরকম পাওয়া যায়, শ্যামা চালের ভাত হলো একটুখানি, লাউয়ের ডাল হলো একটুখানি, বা একটা কোনো সবজি হলো, সেটা দিয়ে যদি আমি হালকাভাবে খেলাম, সেটা অনেক বেনিফিশিয়াল, মানে সেটা অনেক প্রপারলি ব্যালেন্স করে পরের দিনটা। এবং রাত্রেবেলাতে আমি হয়তো হালকা স্যুপ খেলাম, তার সাথে হয়তো একটুখানি রোস্টেড পাঁপড় বা কিছু সবজি খেলাম, বা কোনো রকম চিকেন স্যালাড হলো রাত্রেবেলার দিক, মানে সন্ধ্যেবেলায় আর্লি ডিনারে, রাত 10টার সময় নয়, সেটার সময় যদি খেলাম, সেটা অনেকটা আমাদেরকে হেল্প করে। এই যে আর্লি ডিনারের আদর্শ সময় কোনটা? বাঙালির কোন সময় রাতের খাবার খাওয়া উচিত? বাঙালি তো মানে 10টা-11টার আগে রাতের খাবার খেতেই চায় না। সন্ধে হয় বাঙালির। হ্যাঁ, বাঙালির মানে 8টার সময় তাদের ইভনিং স্ন্যাক হয়। কিন্তু অ্যাকচুয়ালি 7:30 থেকে 8টার মধ্যে সে যদি ডিনার করে নেয়, তার জীবনের অর্ধেক প্রবলেম, সেটা ডায়াবেটিস, কোলেস্টেরল থেকে শুরু করে প্রেশার, সমস্ত কিছু প্রবলেম বা ইভেন পেটের সমস্যা, ওখানেই সমাধান হয়ে যাবে। আর যদি খিদে পায়? রাত্রিবেলা খেতে পেলে অবশ্যই কিছু লিকুইড যেরকম খাওয়া যেতে পারে। সেটা উষ্ণ দুধ, যদি কারোর মানে দুধে অ্যালার্জি না থাকে বা কোনো সমস্যা না থাকে, উষ্ণ দুধ খাওয়া যেতে পারে, বা কোনো রকম উষ্ণ লিকুইড একদম ক্লিয়ার ফ্লুইড স্যুপ খাওয়া যেতে পারে। বা যেরকম চা, মানে যেটা বললাম ক্যামোমাইল চা বা হার্বাল টি, যেরকম ব্লুপে টি, হিবিস্কাস টি, এগুলো খাওয়া যেতে পারে। বা কোনো জলীয় জিনিস খাওয়া যেতে পারে, যেটা কিনা ক্যালোরি দেবে না কিন্তু পেটটাকে কিছুটা হলেও ভর্তি করবে। নরমালি 8টার সময় যদি আমরা একটা প্রপার ডিনার করছি, আ 10টা পর্যন্ত গিয়ে আমি হয়তো ওই লিকুইডটা খেলাম, তারপর আর কিছু খাওয়ার প্রয়োজনীয়তা হয় না। বেশ। আমরা অনেক সময় দেখি যে পিসিওডির সমস্যাতে অনেকেই ভোগেন। একদমই। এবং এই পিসিওডির সমস্যায় যখনই ডাক্তারের কাছে যাওয়া হয়, তার ১ম কথা থাকে যে রোগা হতে হবে। মজা হচ্ছে রোগা একদিনে হওয়া যায় না। তাহলে পিসিওডির যারা সমস্যায় ভুগছেন, তারা রিলিফ পাওয়ার জন্য কি ডায়েট ফলো করতে পারেন? অ্যাকচুয়ালি পিসিওডি আ যেটা হয়, মানে পিসিওডির জন্য যেটা হয়, চূড়ান্ত পরিমাণে হরমোনাল ইমব্যালেন্স। মানে পিসিওডি না একটা সাইক্লিক প্রসেস, যে পিসিওডির জন্য ওয়েট বাড়বে এবং ওয়েট বাড়ার জন্য আমার পিসিওডির কন্ডিশনটা আরো বেশি করে বাড়বে। তো এই সাইকেলটাকে আগে ব্রেক করতে হবে। ওয়েট লস আবার এক্ষেত্রেও কিন্তু সায়েন্টিফিক একটা প্রসিডিউর, যে হুম। আমাকে ক্যালোরি ডেফিসিট ডায়েটে থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্টিভ থাকতে হবে। শুধুমাত্র খেলাম না, বা সেক্ষেত্রেও কিন্তু আরো চূড়ান্ত হরমোনাল ইমব্যালেন্স হয়। মানে মানুষের কাছে ডায়েটের কনসেপ্টটা এটাই যে আমি খাবো না, কম হুম, খাবো। হুম। সেখান থেকে মানুষ বোঝে না যে সেখান থেকে যে আমি অনেকটা নিউট্রিয়েন্ট মানে কমে যাচ্ছে, আমার শরীরে পুষ্টি যেটা দরকার সেটা কমে যাচ্ছে। সেখান থেকে আমার আরো চূড়ান্ত পরিমাণে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে। সেখান থেকে কিন্তু আমার আরো মেটাবলিজম কমে যাচ্ছে, এবং আমি আমার সমস্যাটাকে বাড়ানোর জায়গায় মানে কমানোর জায়গায় বাড়িয়ে নিচ্ছি। হুম। তো সেটার জন্য একটা ভীষণ রকমভাবে অ্যাজ পার ফিজিওলজিক্যাল কন্ডিশন, প্রত্যেকের ফিজিওলজিক্যাল কন্ডিশন আলাদা। কারোর পিসিওডির সঙ্গে থাইরয়েড থাকে, কারোর হুম। পিসিওডির সঙ্গে আরো অন্যান্য কোনো সমস্যা থাকতে পারে। সেগুলোকে ধরে নিয়ে আমাকে ডায়েটটাকে প্ল্যান করতে হবে, যে আমার কি রিকোয়ারমেন্ট, আমার কি খাওয়া দরকার, সেগুলো আমাকে দেখতে হবে। তো ওভারঅল হেলথ অ্যাসেসমেন্ট, যে আমার কি সমস্যা আছে। শুধু পিসিওডি কিন্তু আমার সমস্যা নয়। আমার লাইফস্টাইলেও কোনো না কোনো সমস্যা আছে। যেরকম স্ট্রেস হতে পারে, আমার ব্যাড টাইমিং হতে পারে, বা আমার ওভারঅল ডেইলি অ্যাক্টিভিটি হতে পারে, যে আমার সারাদিন হয়তো আমাকে চেয়ারে বসেই কাজ করতে হচ্ছে। এবার আমার ফিজিওলজিক্যাল সমস্যার জন্য তো আমি চাকরি ছেড়ে দেব না। হুম। আমাকে তো কাজটা করতেই হবে। তারপরে তো বাকিগুলো। কিন্তু তার মধ্যে আমি কিভাবে সমস্তটাকে ম্যানেজ করব? মানে
ম্যানেজ করা বলতে এরকম নয় যে আমি সকালবেলা ৫টার সময় উঠে দৌড়তে যাব, তা নয়। ওভারঅল আমি কাজ করেও আমি কিভাবে অন্যান্য অ্যাক্টিভিটি করেও আমি কিভাবে ম্যানেজ করতে পারি সেগুলোকে আমাকে ভাবতে হবে। বেশ। এই যে আমাদের বিয়েবাড়ির পোরশনটা আপনি বলেছেন কিভাবে খেতে হবে। তারপর সিকেডির পেশেন্ট নিয়ে কিছু প্রশ্ন আছে সেগুলো করব। পিসিওডি নিয়ে কথা বলেছি আমরা এর আগে যে কিভাবে তারা খাওয়া-দাওয়া করলে সুস্থ থাকবেন। এরপর যে প্রশ্নটার দিকে চোখ রাখবো আরকি, সিকেডি পেশেন্টকে কি খাওয়াবো এই গরমে? দীপায়ন শতপথী জিরাবাদ বাঁকুড়া থেকে জিজ্ঞেস করছেন। সোর্স মানে আমি কোথা থেকে প্রোটিনটাকে কালেক্ট করছি এবং তার সাথে, সাথে প্রোটিন পোরশন এই দুটোকে তো প্রাইমারিলি মানে দেখতেই হবে। তার সাথে সিকেডির জন্য অ সবজি হিসেবে যেরকম সেফ জোনে থাকে হচ্ছে লাউ, চাল কুমড়ো এই টাইপের মানে গোট ক্যাটেগরির যে সবজিগুলো থাকে সেগুলো। তার সাথে কার্বোহাইড্রেটও যেটা আমি খাওয়াবো। সিকেডির জন্য কিন্তু আবার কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে ওটস বা ইত্যাদির থেকে বেটার হচ্ছে মানে খই, মুড়ি, ভাত এই টাইপের জিনিসগুলো। কারণ আমাদের মানে ফসফরাস লোড যেটা থাকে, যেটা কিনা হোল গ্রেন মানে গ্রেনে থাকে, সেটা তুলনামূলক এই মানে গ্রেনগুলোতে কম থাকে। তো সেটাকেও ভাবতে হয়। তার সাথে জল। মানে গরমে যেটা প্রধান একটা চ্যালেঞ্জ হয়ে যায় সিকেডি পেশেন্টদেরকে ফ্লুইড রেস্ট্রিকশনটা। তাদের তো বেশিরভাগেরই ফ্লুইড রেস্ট্রিকশন থাকে যদি সিকেডি গ্রেড 1 বা মানে থাকে তাও ২ লিটার পর্যন্ত সে তাও ম্যানেজেবল। বাট যদি মানে গ্রেড 2-3 তে সে চলে যাচ্ছে তখন তার 1.2 বা কখনো, কখনো 1 লিটারের মধ্যে তার ফ্লুইড রেস্ট্রিকশন হয়ে যায়। এবং সেই ফ্লুইডটা শুধুমাত্র জল নয় মানে সমস্ত কিছু চা বা বাকি যাবতীয় যা কিছু লিকুইড পোরশন আছে সেগুলো নিয়ে যেটা তার জন্য ভীষণই চ্যালেঞ্জিং। তার জন্য মানে সবথেকে জরুরি হচ্ছে তাকে মা এই যে লিকুইডটা দেওয়া হচ্ছে বিভিন্ন সেটা খুব স্মল পোরশন এ যেন দেওয়া হয় এবং এমন কিছু খাবার যাতে দেওয়া হয় যাতে সে খাওয়ারের মাধ্যমে কিছুটা হলেও হাইড্রেটেড হয়। যেরকম আমি যদি ডাল, ভাত, সবজি খাচ্ছি, সে সবজির ঝোলটা যদি আমি মানে সবজির ঝোল দিয়ে খাচ্ছি বা ডাল ভাত খাচ্ছি, মাছের ঝোল খাচ্ছি, সেটা দিয়েও যে খানিকটা হলেও হাইড্রেটেড হচ্ছে যেন বারবার তাকে জল খেতে না হয়। কারণ তার জন্য কিন্তু এটা ভীষণ একটা চ্যালেঞ্জ যে জল খাওয়া। আরেকটা জিনিস হচ্ছে আমি বেশিরভাগ ক্ষেত্রে বলি যে যাদের কিনা অ্যাকুট সিকিউরিটি থাকে বা মানে গ্রেড 2-3 থাকে, এমন কিছু ধরুন একটা তরমুজের টুকরো বা একটা ফলের টুকরো সে যদি মুখে রেখে দেয় এবং সেটাকে যদি লজেন্সের মতো সে মুখে রাখে, অনেক সময় কি স্যালাইভা সিক্রেট হতে থাকে। সেখান থেকে তাদের এই গলা শুকিয়ে যাওয়া জিনিস বা অতিরিক্ত জল খাওয়ার যে প্রবণতাটা থাকে না, কিছুটা হলেও ম্যানেজেবল, কিছুটা। পুরোটা না হলেও কিছুটা হলেও ম্যানেজেবল। তো এই জিনিসগুলো তাদের জন্য অবশ্যই অ্যাপ্লিকেবল। কারণ এই সময়টা বিশেষ করে গরমের সময়টা সিকেডি পেশেন্টদের জন্য একটা অসহনীয় সময়। মানে খুবই হুম, কষ্টকর একটা সময়। যেহেতু তাদের ফ্লুইড রেস্ট্রিকশন থাকে। বেশ। চলে যাব ফোনে দেখে নেব কে আছেন। হ্যালো, হ্যালো? হ্যালো, হ্যাঁ, হ্যালো? আমি পশ্চিম বর্ধমান থেকে আসলাম খান বলছি। বলুন। সকালবেলায় গরমকালে মানে লেবুর রস আর নুন আর চিনি দিয়ে শরবত খাই কেমন হবে? প্রশ্নটা যদি আরো একবার করেন? বলছি গরমকালে লেবুর রস আর নুন আর চিনি দিয়ে শরবত করে খায়, সেটা ভালো কি খারাপ? আচ্ছা, শুনতে থাকুন। গরমকালে নুন, চিনি, লেবু দিয়ে শরবত খাওয়া ভালো না খারাপ? গরমকালে যেটা আমি আগেও বললাম যে একজন কৃষক বা বাইরে থেকে যারা রোদের মধ্যে কাজ করছে বা বাইরে থেকে যাদের অনেকক্ষণ বাইরে মানে থাকছেন, ঘাম হচ্ছে, ডিহাইড্রেশন হয়েছে, তাদের জন্য নুন, লেবু, চিনির শরবত অবশ্যই খাওয়া যেতে পারে। কিন্তু সেটাও কিন্তু পরিমিত। মানে একদম শরবত ব্যাপারটা আর ওআরএস হিসেবে আমি ওটাকে ইউজ করছি সেই দুটোর কিন্তু পার্থক্য আছে। চিনির ক্ষেত্রে সেটা কিন্তু চামচের মাথায় যেটুকুনি চিনি উঠছে মানে হাফ চামচও নয়। তার 1/3 টিস্পুন যে চিনিটা উঠছে সেটা এবং তার সাথে হয়তো ১ চিমটি নুন এবং লেবু হয়তো আমি 1/4 লেবু বা হাফ লেবু আমি দিয়ে আমি জলটা বানিয়ে শরবত বানাচ্ছি যেটা কিনা অ্যাকচুয়ালি ওআরএস এর মতোই কাজ করছে। হুম। সেটা ভালো, উপকারী। বারবার খাওয়া যাবে? না, একদমই যাবে না। কারণ সেই আমি যখন বারবার ওই সুগারের ড্রিংকটা খাচ্ছি না, তখন আমার সুগার স্পাইক করাচ্ছে এবং সেটা আমার জন্য ক্ষতিকারক। বেশ। সুগার পেশেন্ট হুম, তাদের ক্ষেত্রে এই ধরনের শরবতগুলো একটু নিষেধাজ্ঞাই থাকে একদমই, খুব বারবার খাওয়ার ক্ষেত্রে। তারা ডিহাইড্রেশন থেকে বাঁচতে গ্লুকন ডিও খেতে পারেন না, আমরা একদমই জানি। না, গ্লুকোজ খেতে পারেন না আরকি। একদমই না। তো সেক্ষেত্রে গ্লুকোজ খাবেন না, আ নুন, লেবু, চিনির শরবত বারণ। নুন লেবু খেতে পারবে, চিনিটা দেবে না। বেশ। তারা হাইড্রেট করতে কি করবে? প্রাথমিকভাবে তাদের হাইড্রেটের জন্য জলই সবথেকে ভালো। নেক্সট হচ্ছে আ যেটা হতে পারে ওই ডাবের জল হতে পারে অ্যাজ এ ওআরএস সেটা হতে পারে। ওআরএস ওয়াটার যদি মানে বাইরে থেকে এসছে প্রচন্ড ঘাম হচ্ছে, ওআরএস হলেও তার জন্য ঠিক আছে। ওআরএস ওয়াটারও তারা খেতে পারে। কিন্তু
চিনি বা সুগারের ইউজ তুলনামূলক তারা করবে না বা কম করবে। হ্যাঁ, এবার যদি দেখা যায় যে প্রচন্ড ড্রেন আউট ফিল হচ্ছে, প্রচন্ড রকমভাবে লো এনার্জি ফিল হচ্ছে বা একটা সেক্ষেত্রে হয়তো সামান্য যেটা বললাম যে আমাদের ওআরএস ওয়াটার বা ইলেক্ট্রোলাইট ওয়াটার আমরা ঘরোয়াভাবে যেভাবে বানিয়ে থাকি, হুম। যে সামান্য নুন, চিনি এবং লেবু দিয়ে সেটা খাওয়া যেতে পারে। কিন্তু সুগার পেশেন্টদের জন্য সেটা কিন্তু ফ্রিকোয়েন্ট নয়। একমাত্র এমন কোনো মেডিকেল কন্ডিশন যখন সে দেখা যাচ্ছে একদমই পেরে উঠছে না, প্রচন্ড ডিহাইড্রেটেড হয়ে লো এনার্জি হয়ে গেছে তখন। বেশ। চলে যাব রাজকুমার সিং এর প্রশ্নে। চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, আমি দিনে ভাত, রাতে রুটি খাই। সবই কম বা মাঝারি পরিমাণে। উল্টোপাল্টা খাই না, কিন্তু ওজন ১০০ থেকে ৯৭ হয়েছে মাত্র। মধ্যপ্রদেশ বাড়ছে, ওজন কমাতে পরামর্শ দিন প্লিজ। দিনে ভাত এবং রাতের রুটির পরিমাপটাও জানতে হবে। যেরকম আমি যদি না, উনি বলেছেন যে আমি সবই কম বা মাঝারি পরিমাণে খাই। মানে সেটা আমি মানে যেরকম দেখেছি যে অনেকে ৩ টে রুটিকেও মাঝারি পরিমাণই ভাবেন। অ্যাকচুয়ালি ওনার জন্য হয়তো ১ টা রুটি প্রপার। সেটা অনেকে হয়তো ৩ টে রুটিকেও মাঝারি পরিমাণ ভাবছেন। কিন্তু এই যে পেটে খিদে রেখে থেকে যাবে এরকমও কিন্তু নয়। আমি যদি খাচ্ছি অবশ্যই আমি হয়তো ১ টা রুটি খেলাম। মানে আমি কার্বোহাইড্রেট পোরশনটাকে কমালাম। তার সাথে আমি স্যালাড বা প্রোটিন পোরশনটাকে বাড়াবো পেট ভরানোর জন্য এবং অনেকক্ষণ ধরে আমার খিদেটাকে মেটানোর জন্য। মানে আমি যখন প্রোটিন এবং ফাইবার ইনটেক করব তখন কিন্তু সেই খাবারটা আমার পেটে অনেকক্ষণ ধরে থাকে। খিদে পেতে মানে দেরি করায় বা খিদে বারবার মানে দ্রুত খিদে পেতে দেয় না। এবং আরেকটা জিনিসও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট মানে সুগার পেশেন্টদের জন্য বা ইভেন ওবেস পেশেন্ট যারা থাকে তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল যে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। তো তাদের জন্য এটা দেখা গেছে যে যখন আমি খাবারটা খেলাম সেটা তো আমার অ্যাকচুয়ালি সেলে পৌঁছবে খাবারটাকে, তারপরে সেটাকে ইউটিলাইজ হবে, সেটা তবে সেল গিয়ে কাজ করবে, বিভিন্ন রকমভাবে মেটাবলিজমের কাজ মানে লাগবে। তো ইনসুলিন রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে সেই মানে সুগারটা কিন্তু সেল পর্যন্ত পৌঁছতে পারে না। যার ফলে আমি বারবার বলছি যে আফটার টেকিং এ মিল মানে মানে মিল কনজিউম করার পরে এই অ্যাক্টিভিটিটা এই ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের আছে বা ওয়েট ম্যানেজমেন্ট যারা করতে চাইছে বা ইভেন সুগার পেশেন্ট প্রত্যেকের জন্যই অ্যাপ্লিকেবল। এটা প্রত্যেকের জন্যই করাটা দরকার। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এনার ক্ষেত্রে বিশেষ করে ছোট, ছোট মিল কিন্তু পার্টে, পার্টে খেতে হবে এবং মেইনলি ফাইবার বা প্রোটিন বা সিডস এইগুলোতে ফোকাস করতে হবে। হুম। অবশ্যই ওয়াটার পার্টে ফোকাস করতে হবে। ১০৩ কেজি ওজন বেড়েছে মানে সেটা একদিনে তো হয়নি। যেরকম একদিনে ওজন কমে না, একদিনে ওজন বাড়েও না। কোনো না কোনো অনিয়ম, কোনো না কোনোভাবে কোনো কারণ থেকে এটা হয়েছে। অন্যান্য ফ্যাক্টরও থাকতে পারে। যেরকম লিভারের সমস্যা হতে পারে। লিভার যখন সমস্যা থাকে তখন মেটাবলিজম প্রপারলি কাজ করে না। যার ফলে আমাদের ওজন বাড়তে থাকে। হরমোনাল ইস্যু থাকতে পারে, সেখান থেকে ওজন বাড়তে পারে। যেরকম থাইরয়েডের সমস্যা থাকতে পারে, সেখান থেকে ওজন বাড়তে পারে। তো সেই জিনিসগুলো আমাকে দেখতে হবে। প্লাস আমি যে ভাতটা কম খাচ্ছি, রুটি কম খাচ্ছি সেটাও কিন্তু ফোকাস নয়। আমি বাকি যে জিনিসগুলো রিকোয়ার্ড সেগুলো প্রপার বা পরিমিত পরিমাণে খাচ্ছি কিনা সেটাও কিন্তু দেখতে হবে। বেশ। বিরিয়ানি। বিরিয়ানি তো বাঙালির মানে বিরিয়ানি যদি এখন না খেতে জাতীয় দেওয়া খাবার হয়ে হয়, গেছে। হ্যাঁ, প্রায় একরকম তাই। এবং বাঙালিকে খেতে না দেওয়া হলে কিন্তু মানে বিপ্লব হয়ে যাবে। একদম। তো এই যে বিরিয়ানি আ খাওয়া একেবারেই বাদ দিয়ে দিতে হবে রোগা হতে গেলে? বিরিয়ানি তো কখনো হালকা হয় না, না, স্বাস্থ্যকর কোনোদিনও হয় না। কখনোই হ্যাঁ, হালকা হবে না। হ্যাঁ। বিরিয়ানি কিভাবে খাবো? আর বিরিয়ানি কখন খাওয়া উচিত? ১ম এ বিরিয়ানি বিরিয়ানি কিভাবে খাবো? কতটা খাবো? কতটা খাবো? বিরিয়ানির মধ্যেও কিন্তু আমি মানে আমার প্রত্যেকটা মানে প্রত্যেক পেশেন্ট যারা আছে বা ক্লায়েন্ট যারা আছে ওয়েট ম্যানেজমেন্ট এর জন্য তাদেরকেও আমি এটা সাজেস্ট করি যে প্রায় তো বিরিয়ানি আমি খেতে পারি না। বিরিয়ানি অবশ্যই আ খাবো। কিন্তু সেটাকে আমি একটু গ্যাপ দিয়ে দিই। মানে অন্তত মানে হয়তো ওয়ান্স ইন এ ব্লু মুন খেলাম। মানে ১৫ দিনে ১ দিন বা ১০ দিনে ১ দিন খেলাম। আর খাবো হচ্ছে লাঞ্চ টাইমে। লাঞ্চ টাইমে যখন খাচ্ছি, বিরিয়ানিতে আমার কি, কি পোরশন থাকে? আলু থাকে, একটা মাটন বা চিকেন থাকে আর চাল থাকে। আর তার সাথে আমি অ্যাডিশনালি কি নিতে পারি? রায়তা বা স্যালাড। বিরিয়ানিটা যখন খাবো মানে ১ম এ না একটা মানে যেকোনো খাবার ক্ষেত্রে আমাদের একটা স্যাটাইটি বা স্যাটিসফ্যাকশন কাজ করে। আমি যদি একটুখানি মানে ১ চামচ কোনো কিছু খাবার টেস্টের মতো করে খাই এবং আমার কিন্তু ক্রেভিংটা আরো বেড়ে যায় এবং আমার মনে হয় যে আরো খাবো, আরেকটু খাবো, আবার কবে খাবো এই ব্যাপারটা। তো আমি বলি আগে নিজেকে স্যাটিসফাই করতে হবে। সেটাকে কিভাবে আমি করব? পেটটা যদি আমি অর্ধেক একটুখানি ভরিয়ে নিই, ১ম এ আমি ১ গ্লাস জল খেয়ে নিলাম। তারপর আমি হয়তো একটুখানি স্যালাড খেয়ে নিলাম। তো স্যালাড খেয়ে এবং জল খেয়ে আমার পেটটা কিন্তু একটু ভরে গেল। এবার আমি পেট পুরেই বিরিয়ানি খাবো। মানে আমি এরকম না যে আমি একটুখানি মেপে, মেপে বিরিয়ানি খুঁটে, খুঁটে বিরিয়ানি খেয়ে নিলাম, তা নয়। আমি পেট পুরে বিরিয়ানি খাবো। আমি মাংসটা পুরো প্রপারলি খাবো যেহেতু ওটা প্রোটিন পোরশন আছে। যদিও তার মধ্যে যথেষ্ট পরিমাণে ফ্যাট আছে, আনহেলথি ফ্যাট আছে। কিন্তু তাও আমি খাবো। এবং তার সাথে আমি আলুটা যদি আমি কিছুটা মানে স্যাক্রিফাইস করতে পারলাম তো হাফ আলু খেলাম। যদি আমি নিজে করি না। আমি নিজে গোটা আলুই খাই একদম বা কখনো, কখনো যদি আমি বিরিয়ানি অর্ডার করছি তখন আমি পুরোপুরি দরকার হলে এক্সট্রা একটা আলু অর্ডার করে নিই। তো আলু আমি স্যাক্রিফাইস করি না।
আর চালটা যেটা ভাতটা যেটা খাচ্ছি সেটা যেন একদম কম, মানে ১ মুঠো বা যেটা হয়। এবং দেখা যাবে যখন আমি আগে একটা মানে জল খেয়েছি, স্যালাড অনেকটা পরিমাণে খেয়ে নিয়েছি। মাংসটা যেটা কিনা বিরিয়ানির মাংসের পোরশন অনেকটা পরিমাণেই থাকে সেটা খাচ্ছি। অলরেডি কিন্তু আমার পেট ভরে যাচ্ছে। মানে তারপরে আমার যে অনেকটা পরিমাণে ভাত বা কার্বোহাইড্রেটটা খাওয়ার মতো জায়গা থাকে তা নয়। তো তখন আমার না ওই যে স্যাটিসফ্যাকশন টা চলে গেল যে আমি নিজের তৃপ্তি করে বিরিয়ানিটা খেয়েছি। তো সেটা আমাকে পরবর্তী আরো ১৫ দিন টেনে মানে ডায়েট বা হেলথি ডায়েট বা অন্য কিছু খাওয়ার জন্য আমাকে টেনে নিয়ে যেতে হেল্প করবে। আর আমি যদি বিরিয়ানি দুপুরবেলা খাচ্ছি, চেষ্টা করতে হবে সেদিনকে রাত্রেবেলাতে মিলটা কিন্তু একদমই লাইট। লাইট মানে হতে পারে সেটা স্যুপ হতে পারে বা একদম টেলটেলে পাতলা খিচুড়ি হতে পারে বা কোনো রকম লিকুইড টাইপের জিনিস হতে পারে যেটা কিনা জাস্ট আমার পেট ভরিয়ে রাখবে কিন্তু কোনো রকমভাবে ক্যালোরি বা স্পাইসেস বা মশলাপাতি দেবে না। সেটা দেখতে হবে। তো আমার একটা মিল যদি হেভি হচ্ছে না আর বাকি মিলগুলো যদি ব্যালেন্স থাকছে, হেলথি থাকছে, আমার মাথা ব্যথার কোনো কারণই নেই। বেশ। দিনে কতবার খাওয়া উচিত? আ ডিপেন্ড করছে কার শারীরিক সমস্যার উপর। এটা মাথায় রাখতে হবে। যদি কখনো, কখনো দেখা গেছে যে সুগার পেশেন্ট যারা হয় তাদেরকে বারবার খেতে হয় তাদের কন্ডিশন এর জন্য। কারণ দেখা যায় যে তাদেরকে যদি বারবার খেতে না দেওয়া হচ্ছে তখন তাদের সুগার ফল করতে পারে। তো সেটা তাদের ফিজিওলজিক্যাল কন্ডিশন। এক আইডিয়ালি আমি যদি বাকিদের কথা ভাবি তো ৪ টে মিল আইডিয়ালি ঠিকঠাক আছে। সেটা হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট থাকছে, মিড মর্নিং এ বড়জোর একটা ফল হতে পারে বা একটা ড্রিংক হতে পারে, সেটা বাটার মিল্ক হতে পারে, সেটা মানে ছাঁচ বা বাটার মিল্ক বা দইয়ের ঘোল বা একটা ফল হতে পারে বা ডাবের জল হতে পারে। লাঞ্চ হতে হবে ১টা থেকে ২টোর মধ্যে। কারণ সে সময় আমাদের ইনসুলিন অ্যাক্টিভিটিটা বেস্ট থাকে। সবথেকে পিক টাইমে থাকে মানে পিক পজিশনে থাকে। তো লাঞ্চ হয়ে গেল। এবার ইভনিং এ আমি মানে বেশিরভাগই যেটা বলি যে বিকেল বেলার দিকে হয়তো হার্ডলি ১ কাপ চা হলো কি একটু বাদাম হলো এইটুকুনি এবং সেটা ১ মুঠো, অনেকটা নয়, পেট ভর্তি করার জন্য নয়। শুধু অতিরিক্ত খিদেটাকে চাপানোর জন্য। যে আমার ওই দুপুরবেলা ১ টার সময় লাঞ্চ করেছি আর ৭ টার সময় আবার ৮ টার সময় ডিনার করব। এর মাঝখানে যাতে অতিরিক্ত খিদে পাওয়ার জন্য আমি অতিরিক্ত খাবার কনজিউম না করে ফেলি। যেটা হয় মানে আজকে যদি মানে খুব স্বাভাবিক একটা আমি যদি এক্সাম্পল দিই, আমি দুপুরবেলা লাঞ্চ করেছি। বিকেল ৪ টার সময় কেউ যদি আমাকে বলে, "এগরোল খাবি?" আমার মনে হবে না খাবো। কিন্তু সেই খাবারটা যদি সন্ধ্যাবেলা ৭ টার সময় কেউ আমাকে বলে, আমি কিন্তু খেয়ে নেব এবং পুরোপুরি একটা গোটা এগরোল খেয়ে নেব। তো ওই যে খিদে পাওয়ার প্রবণতা যেটা থাকে আস্তে থাকে সেটাকে ম্যানেজ করার জন্য বিকেল বেলাতেও আমি একটুখানি ১ মুঠো বাদাম বা মুড়ি বাদাম বা ছোলা মাখা, একটু চা খেলাম এবং ৮ টার মধ্যে যদি ডিনার কমপ্লিট করে নিচ্ছি, বেস্ট। বেশ। যা রুটিন বললেন তাতে সন্ধেবেলা নয় বিকেল বেলার যে খিদে যেটা বাঙালিকে আরেকটু বাঁচিয়ে রাখে। বিকেলের নানা রকম ভাজাভুজি, বিকেলের একটু স্ন্যাকিং যে হ্যাবিট, সেই হ্যাবিটটা কি একেবারে ছেড়ে দেব? সপ্তাহে কতদিন বাইরের খাবার খাওয়া যাবে? সুস্থ সপ্তাহে মানুষের। হ্যাঁ, সুস্থ মানুষের জন্য সপ্তাহে যদি সে পুরোপুরি যেটা বললাম যে পুরোটাই কিন্তু ব্যালেন্সের উপর নির্ভর করছে। আমি যদি সারাদিনের খাবারটা হেলদি খেয়েছি বা আমি জানি যে বাড়ির খাবারটা আমার হেলদি, আমি চাইলে সন্ধ্যাবেলা মানে যেকোনো সময় গিয়ে আমি বাইরের খাবার একটা খেতেই পারি। একটা বাইরের মিল নিতেই পারি এবং এক্ষেত্রে একটা বলে রাখি, বাইরের মিল মানেই সবসময় মানে আমি যদি প্রপার একটা রেস্টুরেন্ট থেকে খাচ্ছি, সেটা হয়তো সবসময় অতটা খারাপ হয় না। যদি আমি মানে একদম ভাজা, পোড়া চপ, পোড়া তেলে ভাজা চপ এগুলো খাচ্ছি, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই প্রচন্ড রকমভাবে ক্ষতিকারক, ট্রান্স ফ্যাট থাকেই, কিছু করার নেই। এগুলো এভয়েড করার কোনো জায়গা নেই সায়েন্টিফিক্যালি। তো একটা না আমাকে নিজেকেও একটা টার্গেট করতে হবে যে আমি রোজ যেটা হয় যে বাঙালির ক্ষেত্রে আজ ফুচকা, কাল মুড়ি চপ, পরশুদিন আরেক এগরোল এটা না খেয়ে আমি যদি নিজেকে অন্তত সপ্তাহে ১ দিন বা ২ দিন যদি বাইরের খাবার খাচ্ছি, স্ন্যাক মানে বাইরের খাবার খাচ্ছি, আর বাকিগুলো যদি বাড়িতে বানিয়ে খাচ্ছি সেটা অনেকটা কিন্তু বেটার। যেরকম আলুর চপ হলো বা যেকোনো কিছু এগুলো তো বাড়িতে বানিয়ে খাওয়াই যায়। মানে একদম নয় যে বানানো যায় না। বা এগরোলও যেটা হলো সেটা কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়াই যায়। না আহামরি মানে ওই দোকানের কুমড়োর সস ছাড়া বাকিটা কিন্তু বাড়িতে অনেক টেস্টিই হয়। সেটা করাই যায়। তো সেরকমভাবে যদি খাওয়া যায় বা বাড়িতে যদি হেলথি কিছু বানানো যায় সেগুলো অনেক বেটার। বেশ। যেটা জিজ্ঞেস করব সেটা হলো যে আমরা জানি যে আমরা সিডস নিয়ে প্রচুর আলোচনা করি। এই যে সিডস, এই সিডস কেন খাবো? সিডস খাওয়া উপকারী কেন? সিডস এর মধ্যে না প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো থাকে এবং আ মিনারেলস যেগুলো থাকে সেগুলো তো থাকেই। তার সাথে অনেক
পরিমাণে কিন্তু প্রোটিন পোর্শনও থাকে। মানে ফ্ল্যাক্স সিড যেরকম আমি একটা ন্যাচারাল ওমেগা 6 এর একটা সোর্স পেয়ে যাই। পাম্পকিন সিড থেকে কিন্তু আমি ভালো পরিমাণে সেলেনিয়াম পাই, বা সিসেম সিড থেকে ভালো পরিমাণে ক্যালসিয়াম পেয়ে যাই। এগুলো কিন্তু ভীষণ, মানে সিসেম সিড এবং দই, এটা যাদের কিনা ইউরিক অ্যাসিড নেই তাদের জন্য, মানে ইউরিক অ্যাসিড যাদের আছে তারা খেতে পারবে না। যারা ইউরিক অ্যাসিড যাদের নেই তারা কিন্তু সিসেম সিড এবং দই আ খুব ভালো একটা অপশন খাওয়ার জন্য, মানে হাড়ের সমস্যা বিশেষ করে যাদের আছে। তো এই সিডস গুলো প্রত্যেকটা সিডসই আমাদের কোনো না কোনোভাবে কিন্তু উপকারী, মানে উপকারেই কাজে লাগে। তো অবশ্যই প্রত্যেকটা সিডসই মানে যেরকম পাম্পকিন, সানফ্লাওয়ার, ফ্ল্যাক্স সিড, বা ইভেন এই গরমকালে শরীর ঠান্ডা রাখার জন্য সবজা সিড, যেটা কিন্তু বেসিক্যালি খুব বেশি নিউট্রিয়েন্ট ডেন্স না হয়েও অনেকটা পরিমাণে ফাইবার, মানে যেটা ফালুদাতে ইউজ করি আমরা দেখেছি সবজা সিড বা বেসিল সিড, অনেকটা পরিমাণে ফাইবার দেয় এবং তার সাথে সাথে পেট ঠান্ডা রাখতে হেল্প করে। এটা কিন্তু অনেকটা মানে এই সিডস গুলো বিভিন্ন রকম ফাংশন আছে, সেগুলো অনেক রকম ভাবে উপকারে দেয় আমাদের। বেশ। আপনি নিজেকে পেটুক ডায়েটিশিয়ান বলতে ভালোবাসেন। তাই আ আ যে প্রশ্নটা ছিল সেটা করব। তার আগে দেখে নিই ফোনে এসে গেছে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমার ম্যাডামের কাছে দুটো প্রশ্ন। বলুন। একটা হচ্ছে যে মুসুর ডাল, মুগের, আমার হাই কোলেস্টেরল আছে, হাই ব্লাড প্রেশার আছে। তো মুসুর ডাল, মুগের ডাল, মটর ডাল, ছোলার ডাল, খেসারি ডাল, এই ডালগুলোর মধ্যে কোন ডালগুলো আমার ক্ষেত্রে উপযোগী? বেশ। আর মুসুর কোনো ডাল, প্রশ্ন? মুগের ডাল, দুটো মটর প্রশ্ন ডাল, বলেছিলেন। খেসারি ডাল। এটা একটা। আর? আর দ্বিতীয়টা হচ্ছে সাদা তেল না সর্ষের তেল, এই দুটোর মধ্যে কোনটা প্রয়োজনীয়, মানে উপযুক্ত? আর ঘি খাওয়া কি যাবে? বেশ। যদি খাওয়া যায় তাহলে সেটা সপ্তাহে কদিন? বেশ, ৩ টে প্রশ্ন। একটা হচ্ছে ডালগুলোর মধ্যে আমরা জানবো যে কোনটা তার জন্য উপযোগী। দ্বিতীয়ত জানবো সর্ষের তেল না সাদা তেল। ৩ হচ্ছে ঘি খাওয়া কি যাবে? যদি যায় তাহলে সপ্তাহে কতদিন? ওকে। আ ১ম প্রশ্নে আসি। ডালগুলো, মানে খেসারির ডালটা নরমালি রেকমেন্ড করাই হয় না হাই পিউরিনের জন্য। যার জন্য মানে সেখান থেকে বাতের সমস্যা বা যে জিনিসটা হয়। বাকি ডালগুলো কিন্তু সবকটাই খাওয়া যাবে। এবার একটা ব্যাপার, আমরা না এটা ধরে নিই ডাল মানে আমি প্রোটিন খাচ্ছি। কিন্তু হিসেব মতো ডালে কিন্তু কার্বোহাইড্রেট পরিমাণটাই বেশি থাকে। তো কোলেস্টেরলের পেশেন্ট যারা, বা যারা যাদের হাই প্রেশার আছে, তাদের জন্য ডালের থেকেও বেশি জরুরি হচ্ছে স্যালাড এবং সবুজ শাকসবজি। ফাইবার কিন্তু অ্যাকচুয়ালি কোলেস্টেরলটাকে ড্রেন আউট করে। তো আপনার যত কোলেস্টেরল হাই থাকবে, যত আপনি ফাইবার জাতীয় খাবার খাবেন বা সবজি খাবেন, তত কিন্তু আপনার কোলেস্টেরল লেভেলটাকে অনেক, অনেক, অনেক ইজিলি ম্যানেজেবল হবে। এটা একটা। তেলের ক্ষেত্রে সাদা তেল বা সর্ষের তেল, দুটো তেলই ইউজ করা যাবে কিন্তু মিলিয়ে মিশিয়ে। সাদা তেলেরও একটা আলাদা পারপাস আছে, সর্ষের তেলেরও আছে। কিন্তু সাদা তেল ভালো বলে আমি অনেকটা পরিমাণে তেল ইউজ করলাম। তেলটা তেলই। আলাদা করে, মানে সাদা তেল মানে সেটা উপকারী, বা অলিভ অয়েল আমি খাচ্ছি মানে সেটা অনেকটা পরিমাণে আমি খেয়ে নিলাম, সেটা কিন্তু করা যায় না। তেলটা তেলই। মানে যে তেলের অয়েল মলিকুল যেটা হয় বা ফ্যাটটা হয় সেটা ফ্যাটই। হ্যাঁ, এবার সেটার কম্পোজিশন অনুযায়ী সেটা নিউট্রিয়েন্ট ভ্যালু কারোর, কারোর আলাদা। কোনো তেলে হয়তো ওমেগা 6 আছে, কোনো তেলে হয়তো অন্য কোনো রকম অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সর্ষের তেলে যেরকম অন্য কিছু আছে। তো সেরকম হিসেবে হয়তো আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে তেলটাকে ইউজ করতে বলি। ঘি উপকারী, কিন্তু যারা কিনা কোলেস্টেরলের পেশেন্ট তাদের জন্য অতিরিক্ত ঘি খাওয়া কিন্তু যাবে না। ঘি খেলে তারা হয়তো সামান্য কাঁচা ঘি, মানে যেটা হয় না, ঘি আমরা দুভাবে খাই। একটা তো রান্নায় দিয়ে খাই, যে ফুটিয়ে টুটিয়ে রান্নার সাথে মিশিয়ে নিয়ে খেলাম। আর একটা হচ্ছে পাতে খাই। তো সামান্য পরিমাণে কাঁচা ঘি সে হয়তো সপ্তাহে ১ দিন বা ২ দিন খেতে পারে। কিন্তু ওভারঅল ফ্যাট ইনটেক যেটা, মানে শুধুমাত্র ফ্যাট কিন্তু তেলের মাধ্যমে ইনটেক হয় তা নয়। আমি যে মাছটাও খাচ্ছি তার মধ্যেও যে চর্বি বা তেলের লেয়ারটা আছে, যে মাংসটা খাচ্ছি তার মধ্যে যে পরিমাণ তেলটা আছে, সেটাও কিন্তু আমি দেখতে পাই না। যেরকম আমরা বুঝতে পারবো যে আমরা যদি মাছটাকে নিয়ে জলে ফোটাই, দেখবো তেল উপরে ভেসে উঠেছে। সেটা কিন্তু আমাদের পেটেই যাচ্ছে। আমরা যদি চিকেন বা মাটন যেটাই খাই না কেন, কোলেস্টেরলের জন্য তো মাটনটা খুব একটা রিকমেন্ডেড নয়। তবে একদম বর্জিত হয়ে যাবে এরকম নয়। হাসপুস। মাসে ১-২ হুম। বার তো খাওয়া যেতেই পারে। কিন্তু আমরা যদি সেটাকে জলে ফোটাই, দেখবো অনেকটা পরিমাণে কিন্তু তেল ভেসে আসছে। বা ইভেন আমরা এটাও দেখবো যে চিকেন যদি আমরা শুধুমাত্র দই দিয়ে ম্যারিনেট করে রান্না করি, আমাদের কিন্তু এক্সট্রা তেল আর খুব বেশি লাগে না। কারণ নিজস্ব তেলেই একটা রান্না হতে থাকে। তার মধ্যে কিন্তু তেল আছে। তো শুধুমাত্র যে আমি কড়াইতে কতটা তেল ঢালছি, সেটা থেকেও গুরুত্বপূর্ণ আমি যে খাবারগুলো সিলেক্ট করেছি তার মধ্যে কতটা তেল আছে। বেশ। অ্যা আপনি বলছেন যে খাবারের মধ্যে কতটা তেল আছে সেটা গুরুত্বপূর্ণ। আমরা কতটা তেল ঢালছি সেটা গুরুত্বপূর্ণ নয়। আ এরপর যে প্রশ্নটা এখান থেকে উঠে আসছে যে
এই যে পেটুক ডায়েটিশিয়ান, তার মানে প্রচুর ভালো, ভালো খাবার আপনি সন্ধান দেবেন। রেস্তোরাঁয় গিয়ে অর্ডার করার সময় কি ধরনের খাবার অর্ডার করলে ওজন বাড়ার ভয়টা কম থাকে? রেস্তোরাঁর খাবার সবথেকে বড় কথা, আমি নিজে আমার নিজের ২ টো রেস্তোরাঁ আছে। তো সেক্ষেত্রে জানি যে রেস্তোরাঁর খাবার কোনটাই নরমালি 100% হেলথি হওয়া পসিবল নয়। আ তাও কিছু, কিছু রেস্টুরেন্ট কিন্তু এখন, বিশেষ করে এখন যদি আমরা আশেপাশে দেখি, বেশ কিছু জায়গায় কিন্তু রেস্টুরেন্ট এই হেলথ ফ্যাক্টরটাকে অনেকটা হাইলাইট করছে। কেন? কারণ মানুষ এইদিকে ঝুঁকছে বা প্রবণতা আছে তার জন্য। তার জন্য দেখবেন যে যখন কিনা আমরা কেউ মানে আ বিশেষ করে স্টিম মোমো হলো বা কিছু হলো, সেটার সাথে যে স্যুপটা দিচ্ছে, আগে যেটা হতো কি চর্বি দিয়ে ভালো করে তেল, তেল একটা স্যুপ দেওয়া হতো। এখন কিন্তু সেটা সেরকমভাবে হুম। প্রবণতাটা তুলনামূলক হলেও কমেছে। বা বিভিন্ন মানে সিডস দিয়ে এখন কিন্তু আমি ইভেন আমি যখন বাইরের খাবার অর্ডার করি, আমি পার্সোনালি স্যালাড ভীষণ পছন্দ করি। মানে এটা এমন নয় যে আমার স্যালাড মানে খেতে ওটা হেলথি তার জন্য। কিন্তু আমি ভীষণ ওটা আমার কাছে খুব পছন্দের, রিফ্রেশিং লাগে ওটা। তো বিভিন্ন জায়গা থেকে স্যালাড আমি অর্ডার করি এবং আমি দেখেছি এই যে স্যালাড বললে আগে মানে যদি ৫-৬ বছর আগেও আমি যদি সার্চ করতাম, রেস্টুরেন্টে স্যালাড বিক্রি হতো না। ওটা বাড়িতেই ঘাস-ফুস খাওয়ার জন্য। এখন কিন্তু রেস্টুরেন্টেও প্রোটিন রিচ স্যালাড বা সিড রিচ স্যালাড কিন্তু পাওয়া যায়। কিছু, কিছু রেস্টুরেন্টে যেরকম ধরুন আমি আমার রেস্টুরেন্টের যদি কথা বলি, আমি বিশেষ করে এই হেলথ ফ্যাক্টরটাকে মাথায় রেখেই বেশ কিছু খাবার ইন্ট্রোডিউস করেছি যেটা কিনা একদম তেল মসলা কম। যেরকম আমাদের পার্টিকুলার একটা কাবাব আছে টফি কাবাব, সেটা কমপ্লিটলি 0 অয়েল। মানে সেটাকে চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করা হয় এবং কিছু মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে কলা পাতায় ভাপানো হয়। কোনোটাতে তেলই হবে না, তেলই ইউজ হবে না তার মধ্যে। তো সেটা একটা হেলথ ফ্যাক্টর থাকলো। কিন্তু এখনো পর্যন্ত সেরকম নয় যে কোনো রেস্টুরেন্টই মানে রেস্টুরেন্টে খেতে যায় তো মানুষ খাওয়ারটাকে এনজয় করার জন্য। সেখানে আমি দেখেছি যে খুব বেশি হেলথিটাকে যদি ফোকাস করা হয় মানুষ পছন্দ করে না। কারণ সে বাড়িতে হেলথি খেতে পছন্দ করে, বাইরে গিয়ে আমি একটুখানি চব্য-চস্য খেয়ে আসবো, একটু জিভটাকে শান্তি দিয়ে আসবো এটা মনে করে। তো সেটাই বলা যে যখনই আমি রেস্টুরেন্টে খাবো মানে এই যে ভাবাটা, প্রাথমিকভাবে আরেকটা জিনিস আমি অবশ্যই বলব যে খাওয়ার খেয়ে গিল্ট দেওয়া নিজেকে। কেন খেয়ে ফেললাম? এই তো ওজন বেড়ে যাবে। খাওয়ার খাচ্ছ যখন মজায় খাচ্ছ, মজায় খাও। এটা খুব, খুব, খুব জরুরি। মানে এই যে একটা গিল্ট ট্রিপ দেওয়া নিজেকে, এই যে একটা স্ট্রেস করা খাওয়ার নিয়ে বা এই যে একটা নেগেটিভ ফিডব্যাক নিজের জন্যই, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতিকারক। তার থেকে আপনি যদি মানে ১ প্লেট বিরিয়ানি খেয়েও খুব আনন্দ সহকারে খেলেন, সেটা অতটা কিন্তু ক্ষতি করে না যতটা হুম। না আপনি ১ প্লেট মোমো বা অন্য কিছু খাচ্ছেন বা স্যালাড খাচ্ছেন, সেটাকে নিজেকে গিল্ট দিচ্ছেন যে আমি তো খারাপ খাবার খেয়ে ফেললাম। তো সেটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক। তো যেটাই খাচ্ছেন রেস্টুরেন্টে গিয়ে চেষ্টা করুন প্রোটিন এবং ফাইবার মানে বারবার যেটা বলে যে কার্বোহাইড্রেটটাকে যেন বেশি করে ফোকাস না দেওয়া হয়। যে আমি যদি কিছু একটা মিট পোরশন বা ফিশ পোরশন অর্ডার করছি, ভাতটা আমি কম খাবো। ভাত আমার একদম কম খেলেই হবে। আমি বাকিগুলোকে এনজয় করব। স্টার্টারে যদি আমি কিছু কাবাব নিচ্ছি, তার সাথে আমি অন্তত ১ প্লেট স্যালাড নেব। তাহলে কি কিছুটা হলেও ফাইবার ব্যালেন্স হলো। 100% কখনোই পসিবল না যে আমি রেস্টুরেন্টে গিয়ে হেলথ ফ্যাক্টর মেইনটেইন করব। পসিবলই নয়। মানে এখনো পর্যন্ত পসিবল না। যদি না একদম পুরো ওই পার্টিকুলার ওই ক্যাফে গুলোতে বা হুম, রেস্টুরেন্ট গুলোতে হুম, যাওয়া হয় হুম। যেখানে শুধু স্যালাডই সার্ভ হচ্ছে। তাছাড়া পসিবলই নয়। তো যতটা ব্যালেন্স করা যায় সেটা আমি চেষ্টা করব। বাচ্চাদের টিফিন, সস, মেয়োনিজ কিংবা ক্রিম লেয়ার এগুলো আমরা দেখতে পাই। বাচ্চাদের টিফিনে তাদের টিফিনটা একটু মজাদারও করতে হবে। প্লাস তারা ঠান্ডা হয়ে যাবে খাবারটা যখন খাবে। একদমই। এগুলো মেইনটেইন করার জন্য বাচ্চাদের টিফিনে সস বা মেয়োনিজ এটা কি দেওয়া যাবে? নাকি এর বিকল্প কিছু আছে? একদমই দেওয়া যাবে না। সস বা মেয়োনিজ সবথেকে বড় কথা একটা জিনিস আমাদের ছোটবেলায় ভাবতে হবে যে আমি আমি তো 80s এর চাইল্ড। তো আমার সময় যখন কিনা মা মানে টিফিন দিয়ে দিত বা কিছু করত তখন কিন্তু এই সসের আধিক্য, মেয়োনিজ তো ছিলই না। মানে মেয়োনিজ আমরা হুম। দেখিনি কখনো বা ছোটবেলায় আমরা বিরিয়ানিও ইভেন দেখিনি। অনেক পরে গিয়ে বিরিয়ানির সঙ্গে পরিচিতি হয়েছে। আমরা কলেজ লাইফে এসে আমাদের বিরিয়ানির সাথে পরিচিতি এসছে। তো এই জিনিসগুলোকে হ্যাঁ, এবার মানে তখনকার সময় মাদের হাতে হয়তো সময় থাকতো। এখনকার মারা অনেক কর্মব্যস্ত হয়েছেন। সেখান থেকে বাচ্চারা খেতে চায় না। সেখান থেকে তাদের একটা ম্যানেজ করার জন্য কিছু টেস্টি জিনিস বা টপিং এড করে দেওয়া যায়। কিছু তো পেটে যাবে, কিছু তো খাবার যাবে। কিন্তু আমি মায়েদের একটা কথা সবসময় বলি যে, খাবার দিয়ে না ভালোবাসা দেখানোটা কখনোই উচিত নয়। বিশেষ করে ভুলভাল খাবার দিয়ে। বাচ্চা কাঁদছে আমি একটু ম্যাগি করে দিলাম বা আমি একটু চিপস ধরিয়ে দিলাম বা ক্যাডবেরি দিয়ে দিলাম। যে খাবার বা দাদু-দিদারা আজকাল কি করে? ক্যাডবেরি দিয়ে ভালোবাসা দেখান। যে, "আসো আমি তোমাকে লজেন্স দিয়ে দিলাম ক্যাডবেরিতে।" সেটা না একদমই উচিত না।
এই যে ফুড হ্যাবিটটা ছোটবেলা থেকে যদি তৈরি হয় সেটা কিন্তু পরে গিয়ে কখন মানে রেকটিফাই করতে অনেকটাই সময় লেগে যায়। একটা বাচ্চার যেকোনো বাচ্চার ফুড হ্যাবিট কিন্তু বাড়িতেই তৈরি হয়। সে বাবা-মাকে বা বড়দেরকে যেটা খেতে দেখবে সে কিন্তু সেটাই করবে। সে যেটা দেখবে যে খারাপ, যেটা দেখবে ভালো সেটাই কিন্তু সে অ্যাডপ্ট করবে। বা যেটা স্বাদ সে পাবে না, সেটার প্রতি তার কিন্তু আগ্রহও জন্মাবে না। তো চাটনি মানে মেয়োনিজ, সস এগুলোতে অ্যাজ এ চাটনি। তো সেগুলো কিন্তু বাড়িতেও বিভিন্ন রকমভাবে বানিয়ে দেওয়া যেতে পারে। যেরকম ধনেপাতা, পুদিনা পাতা বেটে সামান্য বাচ্চাদের তো আর সুগারের ব্যাপার নেই। তারা যথেষ্ট অ্যাক্টিভ। তারা চিনি, গুড় এগুলো খেতেই পারে। কোনো অসুবিধা নেই। তার সাথে একটু মধু দিয়ে বা অ্যাভোকাডো দিয়ে কোনো রকম আমি একটা হয়তো বানিয়ে রাখলাম। এবার হ্যাঁ, সবার জন্য অ্যাভোকাডো অ্যাক্সেসিবল নয়। গ্রাম বাংলায় যারা থাকে হুম। তাদের কাছে অ্যাভোকাডো থাকে না। ধনেপাতা, পুদিনা পাতা এগুলো তো থাকে, তেঁতুল তো থাকে। সেগুলো দিয়ে যে চাটনিটা বানিয়ে দেওয়া যেতে পারে বা সসটা বানিয়ে দেওয়া যেতে পারে ওই টমেটো সস বা মেয়োনিজের থেকে অনেকাংশে ভালো। বা আরেকটা জিনিস দেখতে হবে যে বাচ্চাকে আমি যে খেতে দিচ্ছি মানে আমাদের না একটা ধারণা বাচ্চা মানে বাচ্চার খাওয়ার মানে তাকে ভাত খাওয়াতেই হবে, মাছ খাওয়াতেই হবে। সেটাকে কিন্তু বিভিন্ন রকমভাবে মডিফাই করা যেতে পারে। আমি যদি একটা র‍্যাপ বানাচ্ছি যেটার মধ্যে হয়তো আমি বেসন দিয়ে একটা চিলা বানালাম, ভেতরে হয়তো ডিম দিয়ে দিলাম বা একটু মাছের একদম মাছগুলোকে ছাড়িয়ে জাস্ট একটুখানি মসলা দিয়ে পেঁয়াজ-টেয়াজ দিয়ে একটু টস করে ভেতরে রোলের মতো করে দিয়ে দিলাম, একটু স্যালাড দিয়ে দিলাম। আর তার মধ্যে একটা কোনো চটপটা চাটনি বা কোনো একটা যেটা পুদিনা ধনেপাতার চাটনি বললাম সেটাকে একটুখানি আমি আ মিশিয়ে নিয়ে আমি ওটাকে রোল মতো করে দিলাম। বাচ্চা কিন্তু ওটা টেস্টি ভালো খাবে। তার মানে কখনোই এই নয় যে আমাকে ম্যাগি বানিয়ে দিতে হবে। এমন নয় যে আমি সবসময় আমি মেয়োনিজ দিয়ে একটা ফ্রাইস দিয়ে দিলাম বা চিপসের প্যাকেট মানে আমি দেখেছি কেক মানে বাচ্চাদেরকে কেক দেওয়ার প্রবণতা, চিপস দেওয়ার প্রবণতা এগুলো থাকে। যে তারা এবার চিপস খেয়ে তো পেট ভরেই যাবে। কিন্তু তার কিন্তু এটা কোনো উপকারে তো লাগলোই না। প্লাস এই যে এম্পটি ক্যালোরি গুলো বা আননেসেসারি প্যাকেজ ফুড হুম। গুলো খাওয়ার থেকেই কিন্তু ছোটবেলা থেকে বিভিন্ন রকম শারীরিক সমস্যার সূত্রপাত ওখান থেকে। আজকাল ৯-১০ বছরের বাচ্চাদেরও কিন্তু পিসিওডি হচ্ছে। হুম। কেন হচ্ছে? এই মানে ভুল ফুড হ্যাবিট থেকেই কিন্তু সেগুলো সূত্রপাতটা শুরু। যে ঘরোয়া খাবারের প্রবণতা থেকে আ বেশি হচ্ছে আ বাইরের খাওয়ার প্রবণতা। এটা একটা। আরেকটা হচ্ছে ওভার ফিডিং। বাচ্চা খাচ্ছে না। বাচ্চার খিদে পেলে ঠিক খেয়ে নেবে। প্রত্যেকটা মানুষ, প্রাণী, জীব যাদের খিদে পায় তারা ঠিক খেয়ে নেয়। তো সেই অভ্যাসটা করাতে হবে যে আমি জোর করে খাওয়াবো, নিয়ম মেনে খাওয়াতে গিয়ে আমাকে এই যে বাচ্চাদের একটা অভ্যাস তৈরি করা যেটা আমাদের মানে ভারতীয়দের মধ্যে খুব বেশি নেই যে সেলফ ফিডিং প্র্যাকটিস করানো। বাচ্চা গায়ে মাখছে খাবার। বাচ্চা হয়তো ফেলছে, অর্ধেক খাবার ফেলে দিয়েছে। তবুও সে নিজে হাতে নিয়ে খাচ্ছে। যেটা কিনা বিদেশে তুলনামূলক বাচ্চাদের মধ্যে প্রবণতাটা দেখা যায় বা মারা প্র্যাকটিস করায়। সেখান থেকে কিন্তু বাচ্চার একটা হেলথি ইটিং হ্যাবিট তৈরি হয়। যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয় আমরা কিন্তু বুঝতে পারছি না বাচ্চাকে যখন খাওয়াচ্ছি, ঠুসে খাইয়ে দিচ্ছি। যে সে হয়তো বলছে আমি আর খাবো না। আমরা ভাবছি সে বায়না করছে, ন্যাক করছে। সে খেতে চাইছে না। কিন্তু হয়তো তার পেট ভরে গেছে। হয়তো সে খেতে চাইছে না। তার হয়তো যথেষ্ট পেটে মানে আর জায়গা নেই। তারপরে যে ঠুসে খাওয়ানো হচ্ছে সেটার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। তো ওভার ফিডিং থেকেও কিন্তু তখন কি হচ্ছে ওভার কনজাম্পশন হয়ে যাচ্ছে। সেখান থেকে কিন্তু চাইল্ডহুড ওবেসিটি আসছে। সেটাই কিন্তু সারা জীবন তাকে বয়ে নিয়ে যেতে হচ্ছে। বেশ। বাচ্চাদের চিপস, চকলেট বা মন মনের মতন যে খাবার ফাস্ট ফুড সপ্তাহে কতদিন দেওয়াটা সেফ? কারণ কোনো বাচ্চাকেই আমরা বলতে পারব না এগুলো একদম খাবে না, এগুলো একদম ছোবে না। পৃথিবীতে কিছু জিনিস শুধু বাচ্চাদের জন্যই ভালো লাগে। চকলেট বাচ্চা খাবে না তো বড়রা খাবে সেটা দেখতেও খুব একটা ভালো লাগে না, খেতে যদিও সবারই ভালো লাগে। কিন্তু আমি বলছি যে বাচ্চাদের যদি এই জিনিসগুলো দিতে হয় তাহলে সপ্তাহে কতদিন দেওয়াটা সেফ? দেখুন, প্রথমত বাচ্চারা মানে বাচ্চাদের যদি দিতে হয়, বাচ্চারা না এই নিয়মকানুনগুলো মানে না, মানতে চায় না। কারণ আজকে আমি দিলাম তারপরে বলব এটা তোমার জন্য এটা সপ্তাহে ১ দিনই মানে যেটা বড়রা বুঝতে পারবে যে এটা এভাবে তোমাকে ডায়েট মেইনটেইন করতে হবে, তুমি এর বেশি খাবে না। বাচ্চারা না এটা বুঝতে চায় না। তো সেটা তাদের হুম, জন্য লজিক্যাল নয়। হুম, ১ম থেকে আমি বারবার বলেছি মানে এরকম আমি অনেক মানে বাচ্চার এক্সাম্পলও দেখেছি। তাদেরকে যদি ১ম থেকে এই হ্যাবিটটা না করানো হয়, হুম, তারা চায় মানে তাদেরকে দেওয়া হলেও তারা খাবে না। তারা সেটাকে রিজেক্ট করবে যে আমি খাবো হুম, না, এটা হুম, বাজে। হুম, তো ওটাই কিন্তু প্র্যাকটিসটা করাতে হবে। তো ভালো ওই চকলেট বা যে জিনিসগুলো হ্যাঁ, এবার বাড়িতে যদি চকলেট বানানো হচ্ছে যে খেজুর দিয়ে হুম, আমি তার সাথে একটুখানি চকলেট কোটিং করলাম বা লিকুইড হুম, চকলেট কোট করে হুম, আমি হুম, খাওয়ালাম। খেজুরটাও খাওয়ানো হুম, হলো বাচ্চাকে, হুম, তার সাথে চকলেটের স্বাদও পেল। হুম, বা আমন্ড বাদামটাকে আমি একটুখানি চকলেট কোট করে রেখে দিলাম। সে মাঝে, মাঝে আমন্ড বাদামটাও খেলো। তার সাথে সে তার চকলেটের স্বাদটাও লাগলো। এইগুলো পর্যন্ত ঠিক আছে। কিন্তু যখনই আমি বাচ্চাকে চকলেট বা চিপস এগুলো ইন্ট্রোডিউস করব বা ইভেন ফাস্ট ফুড ইন্ট্রোডিউস করব, সেই জায়গা থেকে কিন্তু বাচ্চার ফুড হ্যাবিটটা বিগড়ানো শুরু হয়।
যখন থেকে আমি ইন্ট্রোডিউস করব না, তখন থেকে তার খাবারের হ্যাবিটটাও কিন্তু সেরকমই থাকবে এবং সেটা এক একদম মানে ২ বছর বা ১.৫-২ বছরের বাচ্চার মারা যদি ১ম থেকে এটা এপ্লাই করে, তারা বুঝতে পারবে যে সত্যি তাদের জীবনে মানে কোনো সমস্যা আসছে না পরবর্তীতেও। সিরিয়াল বাচ্চাদের একদম টডলার সময়ে হুম। এটা কি খুব জরুরি? বাচ্চারা কত মাস পর্যন্ত বা আ কতটা সময় পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাবে? ৬ মাস পর্যন্ত তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং সবার জন্য জরুরি। ৬ মাস অবধি। অনেক মায়েদের শারীরিক অবস্থা থাকে না যে ৬ মাস পর্যন্ত সে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করবে। কারণ অনেকেই মানে আ মানে কাজে যায়। সেক্ষেত্রে তাদের পক্ষে সম্ভব হয় না বা অনেকের মানে অনেক ব্রেস্ট ফিডিং করার মতো মানে প্রপার মিল্ক প্রোডিউস হয় না। তাদের ক্ষেত্রে হয়তো বাইরের খাবার তাকে দিতেই হয়, কিছু করার নেই। কিন্তু এরপরে যখন উইনিং মানে সে যখন মানে বুকের দুধ ছেড়ে যখন সে অন্যান্য বাইরের খাবার খেতে শুরু করছে, ঘরোয়া খাবারই খাবে। সেদ্ধ ভাত, ডাল বা একদম পাতলা টালটেলে মাছের ঝোল, ডিমের সাদা অংশ, বিভিন্ন রকম ফল স্ম্যাশ করে বা ফলের রসও আমি যখন ইন্ট্রোডিউস করছি বাচ্চাকে, সেটা জল মিশিয়ে দিতে হবে। কোনটা আমার সহ্য হচ্ছে? আমি তো কিন্তু জানি না যে তার শরীর বা কিছু কোনটা তাকে অ্যাডাপ্ট করতে পারবে। কারণ সে একদম নতুন মানে মানুষ। তো তার শরীর কি সহ্য করবে? অনেক বাচ্চাকে যেরকম আগে যেরকম দুধ উগরে দিত। দুধ সহ্য হতো না। তো মারা তাকে জোর করেই দুধ খাওয়াতো আরো। কারণ তখন কিন্তু বুঝতে পারত না যে ল্যাকটোজ ইনটলারেন্স বলেও একটা হুম, বস্তু হয়। হুম। যে সে দুধটা সহ্যই করতে পারছে না। তো প্রত্যেক মানে উইনিং এর জন্য বা ইভেন বাচ্চা যখন নতুন বাইরের খাবার খাওয়া শুরু করছে, ঘরোয়া খাবারের থেকে বেস্ট কোনো কিছু হতে পারে না। বেশ। থাইরয়েডের পেশেন্ট কি খাবে না? আ খাবে না বলতে সবথেকে জরুরি হচ্ছে গয়ট্রোজেনিক ফুড যেগুলো থাকে, যেরকম ব্রোকলি থাকে বা ক্যাবেজ বা কলিফ্লাওয়ার, এগুলো বেসিক্যালি এভয়েড করবে। খাবে না বলে কোনো কথা নেই। ফুলকপি দিয়ে সে একদিন অবশ্যই রোস্ট করে খাবে, কেন খাবে না? এক্সেসিভ হারে খাবে না। এভয়েড এবং রেস্ট্রিকশন দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি কম খাবো বা নিয়মিত খাবো না, প্রতিনিয়ত খাবো না বা ইভেন সয়াবিন বিশেষ করে সয়া প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলোকে আমি মানে বাই চান্স আমি যদি সয়াবিনের কিছু খেতে চাইছি আমাকে মেডিকেশনের সাথে ইনটেকের সাথে ৪ ঘন্টা থেকে ৩ ঘন্টা গ্যাপ রাখতে হবে। কারণ দেখা গেছে সয়াবিনের মধ্যে যে ফাইটোএস্ট্রোজেনটা থাকে বা গয়ট্রোজেনটা থাকে সেটা আমার থাইরয়েডের যে আমি কেমিক্যাল থাইরয়েড মানে থাইরক্সিনটা যেটা নিচ্ছি ইনটেক করছি থ্রু মেডিকেশন সেটা আমার কিন্তু মানে আমার শরীরকে অ্যাবজর্ব করতে বা ইন্টেস্টাইনে অ্যাবজর্ব করতে রেস্ট্রিক্ট করছে, বাধা দিচ্ছে। তো এবার আমি ধরুন গয়ট্রোজেন যেগুলো আছে ফুলকপি বা বাঁধাকপি যেগুলো বললাম বা ক্যাবেজ বা ব্রকলি হলো বা ক্যালে হলো এই টাইপের জিনিসগুলো নিয়মিত এগুলো রোজ কেউ খায়ও না এমনিও। হয়তো কদাচিৎ খেলো যারা কিনা থাইরয়েড পেশেন্ট। তো সেক্ষেত্রে তারা এভয়েড করে চলবে। মানে পুরোপুরি সেটাও ডায়েট কি থেকে ওই ওষুধের ৪ ঘন্টা বাদে খেতে পারে? হ্যাঁ, খেতে পারে এবং এভয়েড করে চলবে। এমন না যে রেস্ট্রিকশন যে একদম ছুঁতে পারব না। অনেকেই বলে না এটা আমার তো এটা খাওয়া বারণ। বারণ বলে কোনো খাওয়ারই নয়। শুধু মানে লিমিট করতে হবে, লিমিট। এটা বুঝতে হুম। হবে যে ময়দা, সুগার পেশেন্টের ময়দা খাওয়া বারণ নয়। সে প্রায় খাবে না। সে ডেফিনিটলি হয়তো ১৫ দিনে ১ দিন সে খেতেই পারে। তাতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কিন্তু প্রায় খাবে না। এবং সে যখন ময়দাটা খাবে যেটা বললাম যে ওই মিলটাকে কিন্তু ব্যালেন্স করতে হবে প্রোটিন এবং ফাইবার দিয়ে। শুধু ময়দা বেসড কোনো যেন মিল না হয়। যদি ১ টা বা ২ টো লুচিও খাচ্ছে তার সাথে যেন যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে, যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে পুরো মিলটাকে ব্যালেন্স করার জন্য বা পুরো গ্লাইসেমিক লোডটাকে ম্যানেজ করার জন্য। বেশ। পেটুক ডায়েটিশিয়ান যখন তখন বারবারই ওই বাইরের খাবারের প্রসঙ্গ আসছে। চাইনিজ, ইন্ডিয়ান, মুঘল না কন্টিনেন্টাল কোন ধরনের খাবার অর্ডার করলে আ একটু সুস্থতার দিকে এগিয়ে থাকা যায় বা একটু ওয়েট লস জার্নিতেও সফল হওয়া যায়? প্রত্যেকটার মধ্যেই না মানে ইন্ডিয়ানের ক্ষেত্রে তো একদমই নেই আমি বলব। কারণ ইন্ডিয়ান মানেই তেল মসলা ছাড়া ইন্ডিয়ান খাবারটা হয়ই না। মানে বিশেষ করে যেটা তেল মসলা দিয়ে চিকেন বাটার মসলা থেকে শুরু করে পনির বাটার মসলা যাই হোক না কেন সেটা হয় না। তো ওটার মধ্যে তেল মসলা অত্যাধিক পরিমাণে থাকে। ইন্ডিয়ান খাবার কোনো রকমভাবেই হেলথি অপশনে আসেই না। চাইনিজের ক্ষেত্রে বলব চাইনিজও কিন্তু বিশেষ করে আমি যখন চাইনিজ প্রেফার করি আমি ক্যান্টোনিজ নুডলস বা ইভেন মানে যেটা হয় চিকেন ইন হোয়াইট সস বা যেগুলো কিনা ভেজ বা খুব হালকা পাতলা থাকে, মসলা তো থাকেই না বা সসের আধিক্যও নেই বলতে গেলে, তেলও নেই। সেই টাইপের খাবারগুলো কিন্তু বেশ হেলদি। অবশ্যই খাওয়া যায়। আর আরেকটা হচ্ছে কন্টিনেন্ট। কন্টিনেন্টাল এর মধ্যে হোয়াইট সস পাস্তা বা এই টাইপের খাবারগুলোকে যদি একটু এভয়েড করা যায় কারণ এগুলোর মধ্যে চিজের আধিক্য বেশি থাকে যেটা কিনা সেই গিয়ে ফ্যাট থাকছে। চিজও কিন্তু হেলদি। চিজ আনহেলদি নয়। চিজ কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই দেওয়া যেতে পারে এবং চিজের মধ্যে প্রোবায়োটিক, প্রোটিন, হেলদি ফ্যাট এগুলো সমস্তটাই আছে।
তো সেগুলো বাদে যে কিনা ওয়েট ম্যানেজমেন্টের জন্য যে ভাবছে কন্টিনেন্টালের ক্ষেত্রে, তার জন্য বেকড ফিশ উইথ সটেড ভেজিস বা বেকড চিকেন বা চিকেন স্যালাড এই টাইপের জিনিসগুলো যদি সে চুজ করছে, নির্দ্বিধায় খেতে পারে। বাড়িতে প্রত্যেকদিন ডিনারে বেকড খাবার এটা কি উপকারী? অবশ্যই খাওয়া যেতে পারে। মানে চার্ড যেন না হয়, গ্রিল মানে চারকোল একদম পুড়ে যাওয়া যেটা হয় না, আমরা যেটা চার্ড করে খাই, সেটা না হলে বেকড খাবার বা পোচড খাবার অবশ্যই ভীষণ রকমভাবে উপকারী। বিশেষ করে মাছের ক্ষেত্রে পোচিং বা বেকিং এই প্রসিডিওরটা কিন্তু বেশ ভালো নিউট্রিয়েন্ট রিটেনশনের জন্য। বেশ। ডিমের কুসুম খাবো না বাদ দেবো? অবশ্যই খাবো। ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট রয়েছে, প্রচুর পরিমাণে আ বা মানে ভালো গুড ফ্যাট রয়েছে, প্রোটিন রয়েছে। কেন বাদ দেবো? অবশ্যই খাবো। কোলেস্টেরলের সঙ্গে ডিমের কুসুমের কোনো আড়ি আছে? না, কোনো আড়ি নেই। হ্যাঁ, এবার আমি একজন সুস্থ মানুষ যদি আমি যেরকম ৪ টা ডিম পর্যন্ত অ্যালাও করতে পারি, কোলেস্টেরলের পেশেন্টকে আমি হয়তো ১ টা কি ২ টো ডিমের কুসুম অ্যালাও করতে পারি দিনে? দিনে। সপ্তাহে কটা ডিমের কুসুম খাওয়া যায়? সপ্তাহে এরমভাবে দেখতে গেলে তো সপ্তাহে ডিমের কুসুম মানে টোটাল হিসেবে হয় না। দিন হিসেবেই যদি আমি ধরি, কারণ আমি টোটাল মানে ওভারঅল যদি হুম। আমি দেখতে যাচ্ছি, তো দিনে ৪ টে করে ডিম খাওয়া যায়। গরমকালে অনেক সময় দেখা যায় যে ডিমের কুসুম একটু তো মানে ইজি টু ডাইজেস্ট হয় না, একটু হেভি টু ডাইজেস্ট হয়। তো সেক্ষেত্রে ১ টা কি ২ টো ডিমের কুসুম গরমকালের জন্য ঠিক আছে। শীতকালের জন্য অবশ্যই এর থেকে বেশি খাওয়া যেতে পারে। বেশ। সৌমি ভট্টাচার্য লিখছেন, "যা খাচ্ছি খাওয়ার পর মাঝে, মাঝেই পেটে মোচড় মতো হচ্ছে। টয়লেট যেতে পারলে ভালো হয় বলে মনে হচ্ছে। ৩৭ বছর বয়স। এটার কারণ কি? কি করব?" ইন্ডিজেশন হচ্ছে বা হতে পারে গ্যাস বা ব্লটিং হচ্ছে, যার ফলে এই সমস্যাটা দেখা দিচ্ছে। আইবিএস ও হতে পারে। আইবিএস ও হতে পারে এবং সেক্ষেত্রে আগে ডায়াগনোজ করতে হবে যে কি প্রবলেমটা হচ্ছে। আইবিএস যদি হচ্ছে তাহলে কিন্তু ডায়েটারি রেকটিফিকেশন দরকার। যে পার্টিকুলার যে খাবারগুলো আইবিএসটাকে আরো বেশি ট্রিগার করে সেগুলোকে আগে থেকে বাদ দিতে হবে। যেরকম আইবিএস এর ক্ষেত্রে শাক-পাতাকে আমরা তো উপকারী ভাবি, আইবিএস এর ক্ষেত্রে কিন্তু শাক-পাতাকে দেওয়া যায় না। বা অনেক কিছু এরকম জিনিস বাদ হয়ে থাকে আইবিএস এর ক্ষেত্রে হলে। আর যদি নেহাতই এই ওয়েদারের জন্য গ্যাস অম্বল হচ্ছে, সেখান থেকে পেটে মোচড় দেওয়া হচ্ছে বা আমাশার প্রবলেমও হতে পারে, সেগুলো যদি হচ্ছে, সেটার জন্য তো অবশ্যই ডায়েটারি রেটিফিকেশন দরকার এবং তার সাথে, সাথে ডায়াগনোসিসটা খুব বেশি করে দরকার যে কি কারণে এটা হচ্ছে। বেশ। আ যে প্রশ্নটা এরপর করতে ইচ্ছে করছে সেটা হলো যে আপনি বারবারই বলছেন যে আ পরিমাণের ওপর নজর দিতে হবে যেকোনো খাবারের ক্ষেত্রে এবং কখন খাচ্ছি, কিভাবে খাচ্ছি। আদর্শ লাঞ্চের টাইম বলেছেন ১:৩০ টা, আদর্শ মা ডিনার বলেছেন ৭:৩০ থেকে ৮:০০ টা। ইন্টারমিটেন্ট ফাস্টিং হুম। এই যে একটা নতুন কনসেপ্ট আমাদের ডায়েটের খাতায় এসে জুড়েছে যে ওই সন্ধে ৬:০০ টার মধ্যে বা ৭:০০ টার মধ্যে সবটা খেয়ে নিলাম। তারপর অনেকক্ষণ না খাওয়া। তারপর আমি আবার এইভাবে ওয়েট কমাচ্ছি এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং এ নাকি যা খুশি খাওয়া যায়। এই কনসেপ্ট গুলো কতটা ঠিক? ইন্টারমিটেন্ট ফাস্টিং কতটা উপকারী? ইন্টারমিটেন্ট ফাস্টিংটা না সবার জন্য অ্যাপ্লিকেবল নয়। ইন্টারমিটেন্ট ফাস্টিং যেরকম যাদেরকে পিসিওএস আছে বা পিসিওডি আছে, তাদের জন্য অ্যাপ্লিকেবল নয়। দেখা গেছে যে ইন্টারমিটেন্ট ফাস্টিং থেকেও তাদের হরমোনাল ইমব্যালেন্স বেশি করে ট্রিগার হয়েছে। ট্রিগার হয়েছে। করেছে। হ্যাঁ, সেটা হয়েছে। এবং সুগার পেশেন্ট যারা, তাদের জন্যও কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং অ্যাপ্লিকেবল নয়। এটাও দেখতে হবে। লিভার পেশেন্ট যারা, তাদের জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিংটা মানে ভালো। যেরকম ফ্যাটি লিভার আছে বা লিভারের সমস্যা আছে, তাদের জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কিন্তু হেল্পফুল। তো ডিপেন্ডস অন দ্য ফিজিওলজিক্যাল সিচুয়েশন বা কন্ডিশন, আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারি কিনা সেটা আমাকে দেখতে হবে প্রাথমিকভাবে। দুম করে একটা ডায়েটারি হ্যাবিট চলে আসলো এবং আমি দেখে ফেললাম, সেটা আমি ফলো করতে শুরু করলাম। এটা কোনো রকম ভাবেই কোনো বুদ্ধির কাজ নয়। মানে এটা একদমই উচিতই নয়। বেশ। ইন্টারমিটেন্ট ফাস্টিং যারা করেন এবং উপকার পান, তারা কি এই যে সময়টুকু খাচ্ছেন তাতে যা খুশি খেতে পারেন? না, যা খুশি তো একদমই খেতে পারেন না। ধরুন আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং আমি যদি একটা উইন্ডোতে আছি, সে সময় যদি আমি ২৫ টা রসগোল্লা খেয়ে নিলাম, ১ কেজি মানে চর্বিওয়ালা রেওয়াজি খাসি খেয়ে নিলাম বা তেল মসলা দিয়ে ভাজাভুজি খেয়ে নিলাম, সেটা উল্টে আমার আরো বেশি ক্ষতি করবে। কোনো রকমভাবেই যা খুশি খাওয়া যায় না। সেখানেও একটা পরিমিত এবং ওভারঅল সারাদিনের যে নিউট্রিয়েন্ট আমার রিকোয়ার্ড, সেটাকে ব্যালেন্স করে খেতে হবে। কারণ আমি যদি শুধুমাত্র ইন্টারমিটেন্ট ফাস্টিং এ যা খুশি খেতে গিয়ে অনেকটা কার্বোহাইড্রেটই খেয়ে ফেললাম, আমার কোনো লাভ মানে কাজে আসবে না ওটা। সেখানেও আমার ডায়েটটা কিন্তু প্রপারই হতে হবে। বেশ। খাসির মাংস বাঙালির একদম মানে প্রিয়তম খাবার। হুম। বাঙালি বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাটন কষা আপনার রেস্তোরাঁয় খুব বিখ্যাত এবং যেকোনো রেস্তোরাঁতেই খুব বিখ্যাত। তো এই যে মাটন, খাসি আ মানুষ কি সত্যি খুব ক্ষতিকারক? মানে একদম খাওয়া যাবে না, কোলেস্টেরল বেড়ে যাবে? নাকি খাসির মাংস পরিমিত আকারে খাওয়া যায় এবং সেটার নিয়ম কি?
আ বিশেষ করে পাঁঠার মাংস বা কচি পাঁঠার মাংস যেটাকে বলা হয়, সেটা কিন্তু বেশ মানে ভালো মতো উপকারী। শুধু উপকারী নয়। সেটার মধ্যে আয়রনের পরিমাণ বা আদার্স বি ভিটামিন, সেলেনিয়াম এগুলো যা আছে বেশ ভালো, এবং বাচ্চারা যারা ইয়ং এজ যারা কিনা গ্রোইং এজে আছে, তারা কিন্তু নিয়মিত খেতে পারে এটা। কিন্তু প্রবলেমটা হচ্ছে কুকিং মেথডে। আমি ডালবো তার মধ্যে ৫০০ গ্রাম তেল, ২৫০ গ্রাম রসুন, ৫০০ গ্রাম পেঁয়াজ দিয়ে সেটাকে এমনভাবে তৈরি করবো যেটা কিনা ডাইজেস্টই হবে না। সেটা তখন হয়ে যায় উপকারী। পাতলা ট্যালটেলে ঝোল যেটা আগেকার দিনের মা ঠাকুমারা বানাতেন, সেটা কিন্তু ওভারঅল ডায়েটের জন্য উপকারী এবং অবশ্যই খাওয়া যেতে পারে, এবং সেটা কিন্তু প্রোটিন ভ্যালু খুব ভালো। খাসির মাংস মানেই যে অপকারী তা না। হ্যাঁ, এবার একটা ব্যাপার, মাটনের সোর্সটা এখন কিন্তু আমরা দেখেছি যে পাঁঠার মাংস যেটা কিনা একদম ফ্যাটলেস, সেটা খুব একটা পাওয়া যায় না। মানে যে মাংসটা পাওয়া যায় সেটা কিন্তু বেশ থলথলে চর্বিওয়ালা, মানে সেই রেওয়াজি একটা, খাসি। হ্যাঁ, রেওয়াজি খাসি। আনহেলদি একটা আমি ফ্যাট কনজিউম করছি, অতিরিক্ত ফ্যাট কনজিউম করছি, এবং তার সাথে সেটাকে বানাতে গেলে সেই তেল মসলা আরো এক্সট্রা মানে ইনক্লুড করা, সেখান থেকে সেটা ক্ষতিকারক হয়ে যাচ্ছে, বা কুকিং মেথডে সেটা ক্ষতিকারক হয়ে যাচ্ছে। বিশেষ করে মাটনের যে ফ্যাটটা থাকে সেটা যখন হাই হিটে মানে কুক হয় না, তখন সেটা কার্সিনোজেন তৈরি করে। এলস আমি যদি ওটাকে সেদ্ধ করে রান্না করছি, তখন কিন্তু সেটা প্রচন্ড রকম ভাবে উপকারী। এবং যারা কিনা প্রচন্ড অ্যাকুট অ্যানিমিয়াতে ভুগছে, তাদের জন্য কিন্তু মাটন লেগ স্টু বা মাটন একদম কচি পাঁঠার ঝোল বা ইভেন লিভারের যেটা ঝোল হয়, সেটা কিন্তু মানে মহৌষধির মতো কাজ দেয়। মানে অন্যান্য যেকোনো কিছুর থেকে তার জন্য কিন্তু ওটা খুব ভালোভাবে কাজ দেবে। বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে লিভার মানে মাটনের মেটে হুম। বেশি উপকারী না মাটন বেশি উপকারী? লিভারটা বেশ ভালো উপকারী, কারণ লিভারের মধ্যে ফ্যাট থাকে না। এটা একটা। আর হচ্ছে আয়রনের পরিমাণ বেশ ভালো। মানে যাদের কিনা হিমোগ্লোবিন কম থাকে, আ সেটা বয়স্ক কেন যেকোনো এজের জন্য হিমোগ্লোবিন যাদের কম থাকে, তাদের জন্য কিন্তু মেটে ভীষণ রকমভাবে উপকারী। মানে মেটের ঝোল খাওয়া যেতেই পারে। অবশ্যই খাওয়া যেতে পারে। বেশ। ঘড়ির কাঁটা বলছে যে আমাদের সময় কমে আসছে। যদিও আ একেবারেই আরো ১.৫ ঘন্টা এই অনুষ্ঠানটা চালাতে পারলে ভালো লাগতো। কারণ প্রচুর প্রশ্ন রয়ে গেল যেগুলো আমরা করে উঠতে এখনো পারলাম না। এবং আ একদম শেষের দিকে যে প্রশ্নটা করব যে, এই যে আমরা গরমকালের ডায়েট বলি, গরমকালে আমরা যত হালকা খাবো তত ভালো। যত আ দই, ঘোল এগুলো খাবো ভালো। অনেক সময় দেখা যায় এই দই, ঘোল অনেকেরই অম্বল তৈরি করে। একদমই। অনেকেরই অ্যাসিডিটি হয়। তারা কি করবেন? দই ঘোল কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যেটা ধারণা যে দই ঠান্ডা। অ্যাকচুয়ালি কিন্তু দই ঠান্ডা নয়। দই কিন্তু পেট গরম করায়। হাই প্রোটিন রিচ। হাই প্রোটিন রিচ, এবং পেট কিন্তু গরম করায়। দই কিন্তু গরম করায় অ্যাকচুয়ালি। তো দইয়ের যে ধারণাটা যে মানে বলে না যে গরম লাগে, যে ঠান্ডা দই ভাত খেয়ে নিই। অ্যাকচুয়ালি ঠান্ডা দই ভাত খেতে তো আরাম লাগে, কমফোর্ট লাগে। কিন্তু ওটার আফটার ইফেক্ট সেটা কিন্তু গরম। মানে গরম তৈরি করে, শরীরে হিট তৈরি করে। একই রকমভাবে যেরকম আইসক্রিম মনে করে যে ঠান্ডা খেলাম আরাম হলো। কিন্তু অ্যাকচুয়ালি শরীরে কিন্তু হিট তৈরি করছে, ওটা গিয়ে ক্যালোরি তৈরি করছে, হিট তৈরি করছে। তো মানে বাটার মিল্ক যেটা হয়, ছাঁচ বলে যেটাকে অ্যাকচুয়ালি, সেটা তুলনামূলক তাও একটু খাওয়া যায়। সেটা কিন্তু হজমের জন্য হেল্পফুল, যেহেতু প্রোবায়োটিক ড্রিংক হিসেবে কাজ করে। এলস হচ্ছে মানে যেরকম পানীয়গুলো তুমি অলরেডি বললামই, যে যতটা জলীয় সবজি বা জলীয় ফল বা ডাবের জল হলো বা লেবুর জল, যেরকম নুন দিয়ে লেবুর জল হলো, এই টাইপের জিনিসগুলো তো অবশ্যই বেশি উপকারী। মানে দই বা দইয়ের ঘোলের থেকে, বিশেষ করে মোটা করে দইয়ের ঘোল বা লস্যি বা দই দিয়ে খাওয়ার থেকে এগুলো অনেক, অনেক বেটার, বা ইভেন পান্তা ভাত। ঘরে পাতা দই না দোকানের দই? ঘরে পাতা দই তো অবশ্যই ভালো। কারণ আমি সেটার কালচারটা জানি, যে আমি একটা মানে কি দইয়ের কালচার দিয়ে বা ইয়োগার্টের কালচার দিয়ে আমি দইটাকে পাচ্ছি। আমি জানি না যে কমার্শিয়ালি দইটা প্রোডিউস হচ্ছে সেটা কিভাবে তৈরি হচ্ছে। সেটা আমার পক্ষে অধরা থাকছে। প্লাস প্যাকেজিং, স্টোরেজ কতদিন ধরে সেটা রয়েছে সেটাও একটা কিন্তু ফ্যাক্টর। কারণ আজকালকার সময় এই ফুড অ্যাডাল্টারেশন বা এই যে আনহেলথি প্র্যাকটিস গুলো, সেগুলো থেকেই কিন্তু মানুষ বেশি ভুগছে। ব্রাউন রাইস না হোয়াইট রাইস? উম দুটোই। আ যদি কারো সুগার মানে বিশেষ করে ব্রাউন রাইস যেটা কিনা হাই ফাইবার এর জন্য অনেকে পছন্দ করে, সেক্ষেত্রে বলব সিকিউরিটি পেশেন্টরা কিন্তু বা ব্রাউন রাইস খেতে পারবে না, বা কিডনি পেশেন্ট যাদের, তাদের ব্রাউন রাইস খেতে পারবে না। যাদের গাট হেলথ এর প্রবলেম আছে, হজমের সমস্যা আছে বা বয়স্ক যারা, তাদের কিন্তু ব্রাউন রাইসটা খুব সহজে হজম হবে না। কষ্ট হবে তাদের জন্য। মানে গ্যাস হবে, ইনডাইজেশন হবে। প্রয়োজন নেই। তার থেকে নরমাল যে হোয়াইট রাইস পাওয়া যাচ্ছে, সেটা যদি আমরা রান্না করে ফ্রিজে রেখে দিচ্ছি এবং খাওয়ার সময় জাস্ট একটু গরম করে খাচ্ছি, সেটা কিন্তু অনেক বেশি কার্যকরী, বা ওটা কিন্তু অ্যাকচুয়ালি ফাইবারের মতোই কাজ করছে। মানে সেটা সুগার পেশেন্টদের জন্য বা ওয়েট ম্যানেজমেন্টের জন্য সেইভাবে ভাত খাওয়াটা কিন্তু অনেক, অনেক, অনেক বেশি উপকারী। যারা নিরামিষাশী তাদের জন্য হাই প্রোটিন রিচ কি হতে পারে? সবথেকে বড় কথা হচ্ছে নিরামিষাশী যাদের, তাদের মধ্যে হাই প্রোটিন রিচ এর ওই পনির বা
ডালের সোর্স তো ওই পাঁচমিশালি ডাল তো তারা খুব বেশি খায় না। সয়াবিন, মাশরুম সেগুলো হলেও না খুব বেশি প্রোটিন সেখান থেকে অ্যাভেল করা যায় না। মানে যে ডেইলি প্রোটিন রিকোয়ারমেন্টটা থাকে সেটা অতটা মানে সবথেকে বড় কথা, আমি তো পনির খাচ্ছি, আমি তো রাজমা খাচ্ছি বা ডাল খাচ্ছি। দেখা যায় সে হয়তো ৪ টুকরো পনির খাচ্ছে, সে তো ১৫০ গ্রাম পনির খাচ্ছে না। তো আমার যে ৬০ গ্রাম মতো ডেইলি রিকোয়ারমেন্ট আছে বা 50 গ্রাম মতো ডেইলি প্রোটিনের রিকোয়ারমেন্ট আছে, সেটা তো শুধুমাত্র মানে পনির থেকে বা দুধ থেকে পাবো না। দুধ থেকে আমি হার্ডলি ১ গ্লাস দুধ থেকে ৩ গ্রাম থেকে ৪ গ্রাম ম্যাক্স টু ম্যাক্স প্রোটিন পেতে পারি। বাদাম খেয়েও আমি কতটা প্রোটিন পাবো? তো অল ওভার তাদের মানে তাদের শুধু না, যেকোনো নন ভেজিটেরিয়ানও যারা আছে, প্রত্যেকটা মিলে অল্প করে প্রোটিন কনজাম্পশন ভীষণ রকমভাবে জরুরি। এটা একটা। আর যারা ভেজিটেরিয়ান আছে তাদের কিন্তু যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রিচ ফুড যেরকম যেগুলো বললাম, বাদাম, মাশরুম, পনির হলো বা সয়াবিন হলো, এগুলো বা রাজমা হলো, এগুলো যদি তারা খেতে না পারছে, সেক্ষেত্রে কিন্তু সাপ্লিমেন্ট অবশ্যই জরুরি। বেশ। হাতে সময় আর একেবারেই নেই। একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা। জিজ্ঞেস করব টেক হোম মেসেজ কি? আ ভালো থাকুন, সুস্থ থাকুন। সবথেকে আমি নিজে ডায়েটিশিয়ান হয়েও সবথেকে বেশি গুরুত্ব দিই যেটা, সেটাকে মানসিক স্বাস্থ্য। আপনি যদি মানে দুঃখে আছেন, ভালো না মানে ভালো নেই বা স্ট্রেস নিচ্ছেন, ঘুমোচ্ছেন না, সেক্ষেত্রে আপনি যদি ভালো খাচ্ছেন, আপনি কখনোই ভাববেন না সুস্থ থাকবেন। কারণ আপনার ওভারঅল হেলথটা সামহাউ ডিটোরিয়েট করবেই করবে। আর আপনি যদি খুশি থেকে ১ প্লেট বিরিয়ানিও খাচ্ছেন, আপনি কিন্তু একদিনে অসুস্থ হয়ে পড়বেন না কখনো। হ্যাঁ, রোজ খেলে সেটা কখনোই সেটা কাম্য নয়। কিন্তু একদিন খেয়ে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন না। সারাদিনে যেটাই খাচ্ছেন বা যাই করছেন ব্যালেন্স ওয়েতে করুন। কোনো কিছুই পুরোপুরি বাদ দিতে হবে না। আবার পুরোপুরি কোনো আনহেলথি খাবারটাকেও যেন ডিপেন্ড না করি। অনেক ধন্যবাদ আপনাকে। নবাদুনা, আপনাকে আবারও আমাদের এফএম গোল্ড পরিবারের তরফ থেকে স্বাগত এবং ধন্যবাদ। ধন্যবাদ।